তোমাদের আজকে তোমাদের জন্য যে চ্যাপ্টারটা, এটা খুবই সোজা চ্যাপ্টার আসলে, বুঝছো? মানে কোষ বিভাজন এই চ্যাপ্টারটা তোমরা ইন্টারে অনেকে অনেক ভালো পারো, বাট মেডিকেল এডমিশনের জন্য আমাদের যে বিষয়গুলো আমি আবারও বলি, যে মেডিকেল এডমিশন জিনিসটা হচ্ছে তুমি যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো যদি তুমি না জানো তাহলে সেই চ্যাপ্টারটা তুমি যতই বড় না কেন সেটা তুমি পারবে না। কারণ হচ্ছে আমাদের মেডিকেল এডমিশনে দেখবা যে অনেকে আছে খুব বেশি করে পড়াশোনা করে, তাই না, বই দাগায় দাগায় সব কিছু পড়ে ফেলে, বাট তাদের জন্য দেখবা তারা কিন্তু চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকে। কেন পিছিয়ে থাকে? কারণ তারা হচ্ছে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলো জানে না। তো তোমরা অনেকে আমাকে চিনো অলরেডি ক্লাস করতে করতে। তো তোমাদের জন্য আমি আর কি আবারও বলতেছি, আমি হচ্ছে, আমার নাম রায়ান, DMCK82। তোমাদের ইনশাল্লাহ তোমরা এবার অনেকে চান্স পেয়ে, এবার বর্তমানে আমাদের 83 ব্যাচ আসলো। তো আজকে ওদের কালকে ওদের অরিয়েন্টেশন। তো ইনশাল্লাহ এরকম করে তোমরাও একদিন ইনশাল্লাহ ডিএমসিতে পড়তে আসবা, সেই আশা রেখে আজকে চলো ক্লাসটা শুরু করি। প্রথমে যদি বলি যে এই চ্যাপ্টারে আমাদের কোষ বিভাজন অনুযায়ী আমাদের তিনটা মেইনলি কোষ বিভাজন আছে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, আর হচ্ছে তোমাদের কি বলতো, একটা হচ্ছে মিওসিস। মিওসিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাহলে চলো আমরা হচ্ছে এখান থেকে যেগুলো বেশি বেশি দরকার, যেমন ধরো এখানে দুইটা কথা লেখা আছে, একটা হচ্ছে মাতৃকোষ, বলতো একটা হচ্ছে মাতৃকোষ মাদার সেল, একটা হচ্ছে ডটার সেল, তাই না, ডটার সেল বা অপত্য কোষ। এখানে মাতৃকোষ থেকে আমাদের ডটার সেলগুলো হবে। তুমি প্রশ্ন যদি করি যে ভাই মাইটোসিস প্রক্রিয়ায় কয়টা সেল তৈরি হয়, তুমি মনে রাখবে মাইটোসিস প্রক্রিয়ায় অলওয়েজ অলওয়েজ দুইটা সেল তৈরি হয়। আর মিওসিস প্রক্রিয়ায় তোমাদের সেল তৈরি হবে চারটা, তাই না, মিওসিস প্রক্রিয়ায় তোমাদের সেল তৈরি হবে চারটা। তাহলে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা নাম দেখো, ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং এত খ্রিস্টাব্দের দরকার নাই। সামুদ্রিক স্যালামান্ডার, যেটার নাম হচ্ছে ট্রাইটুরুস ম্যাকুলোসা, খুবই ইম্পর্টেন্ট নাম। এখানে তিনি সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে কোষ বিভাজন সর্বপ্রথম লক্ষ্য কি করেন? তাহলে আমাদের উত্তর হবে ট্রাইটুরুস ম্যাকুলোসা, আমাদের সামুদ্রিক স্যালামান্ডার। এখানে লক্ষ্য করেন ওয়াল্টার ফ্লেমিং। কি বললাম? ওয়াল্টার ফ্লেমিং, খুবই ইম্পর্টেন্ট। এবং অনেকে আছে দেখবে আমাদের দেশে, অনেকে দেখবে অনেক স্যাররা আছে বা অনেকেই আছে অনেক রুডলি কথা বলে, তাই না? তাহলে অনেক রুডলি কথা বলছে কে? যে কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হবে, এটা রুডলি বলছে রুডলফ ভিরসাও। কি বলছে? রুডলফ ভিরসাও খুবই রুডলি একটা কথা বলছে যে কোষ থেকেই কোষের সৃষ্টি হবে। এটা খুবই রুডলি কে বলছে? রুডলফ ভিরসাও বলছে। ঠিক আছে, আচ্ছা। এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের এটুকু জানলে হবে যে চারটি কোষ আছে এখানে, আহামরি কিছু নাই, আমরা একটু আগে যাই। এখন দেখো তিনটা কোষ বিভাজন, অ্যামাইটোসিস, মাইটোসিস আর হচ্ছে মিওসিস, তিনটা আমরা জানবো। এর মধ্যে কি কি নাম আছে আলাদা, এগুলো আমাদের জানতে হবে। যেমন ধরো প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে? এটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস। সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে? আমাদের উত্তর হবে ভাইয়া মাইটোসিস। কেন? কারণ এখানে সমান সংখ্যক ক্রোমোজোম, সমান সংখ্যক তোমার সবকিছু আকার আকৃতিতে সেম টু সেম হবে। আর হচ্ছে মিওসিস কি? যেখানে তোমার হ্রাসমূলক কোষ বিভাজন, তাই না, আমাদের এখানে নিউক্লিয়াস দুইবার বিভাজন হবে। নিউক্লিয়াস কয়বার বিভাজন হবে? দুইবার বিভাজন হবে। এবং নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে, এই জন্য আমাদের একে হ্রাসমূলক কোষ বিভাজন বলে। ঠিক আছে, এখানে আসলে অনেক কিছু লেখা আছে, এগুলো দরকার নাই। আমাদের পড়া হচ্ছে এটুকু, যেটুকু দেখাই দেওয়া আছে এটুকুই। আমরা যদি জিজ্ঞেস করে কয় প্রকার, আমরা বলবো কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, কোষ বিভাজন হচ্ছে আমাদের 3 প্রকার, এখান থেকে এটুকু জানলেই হবে। এখন অ্যামাইটোসিস, এখানে একটা নাম আছে দেখো, এ আছে, তাই না? মাইটোসিসের আগে বানানটা সেম, বাট এ আছে, তার মানে এটা মাইটোসিসের মতো না। বাট এখানে কি হবে, একটা অপত্য কোষ তৈরি হবে, কিন্তু সেটা কিভাবে তৈরি হবে? কোনো ধরনের জটিল প্রক্রিয়া ছাড়াই, কোনো ধরনের জটিল প্রক্রিয়া ছাড়াই আমাদের মাইটোসিসটা হবে। সেখানে দেখো নিউক্লিয়াস সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যম ছাড়াই, জটিল প্রক্রিয়া ছাড়াই আমাদের বিভাজন হবে। এখানে ডাম্বেল আকৃতির একটা গঠন চলে আসবে, তুমি একটু পরে দেখবা যে দেখো লেখাই আছে যে ডাম্বেল আকৃতি মানে কি, দুই পাশ থেকে তোমাদের খাঁজ সৃষ্টি হবে। এখানে দুই পাশ থেকে খাঁজ সৃষ্টি হওয়ার মাধ্যমে তোমাদের কি হবে বলতো, কোষ দুটো আলাদা হয়ে যাবে, নিউক্লিয়াসটা আলাদা হয়ে যাবে কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই। তার মানে এখানে সরাসরি কোষ বিভাজন হচ্ছে, তাই না? এই জন্য আমরা কি বলতেছি, এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলতেছি, তাই না? কোনো ধরনের জটিল প্রক্রিয়া ছাড়াই হচ্ছে। এবং মনে রাখবা কাদের ক্ষেত্রে এটা হবে, এটা হচ্ছে বে, কি বললাম, বে। ব্যাকটেরিয়া, বিতে হচ্ছে ব্যাকটেরিয়া, এতে হচ্ছে অ্যামিবা, ওয়াইতে হচ্ছে ইস্ট। তার মানে ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, এই তিনটার ক্ষেত্রে আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়া পাবো, তাই না? এখন কথা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দ্বি বিভাজন যেটা আছে এটা কি আমরা অ্যামাইটোসিস বলতে পারি, যদিও সেক্ষেত্রে দ্বি বিভাজন, ঠিক আছে, বাইনারি ফিশন বলে এটাকে। এই জিনিসটা একটু আলাদা, অ্যামাইটোসিস থেকে একটু সামান্য আলাদা, বাট খুব বেশি আলাদা না। ঠিক আছে, মোটামুটি বলা যায় সেম টু সেম। এবং এখানে লেখা আছে নীলাভ সবুজ শৈবাল, বা এটাকে বলা হয় কি বলতো, বিজিএ, তাই না? তোমরা বিজিএ পড়ছো না? ব্লু গ্রিন অ্যালগে, কি বলা হয়? ব্লু গ্রিন অ্যালগে। এটা একটু সামান্য লিখে দিই কারণ এটা একটু ইম্পর্টেন্ট আছে। কি বললাম? ব্লু গ্রিন অ্যালগে, এটা হচ্ছে বিজিএ বলা হয়। তার মানে এটা কি বলতো, নীলাভ সবুজ শৈবাল। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা একটু দেখে রাখো তুমি, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট আছে, একটু তুমি লিখে রাখো বইয়ের মধ্যে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। এখন প্রোটোজোয়া কাকে বলে? তোমরা কিন্তু পড়ছো, মনের রাজ্য পড়ছো, প্রোটোজোয়া পড়ছো, তারপরে ফাঞ্জাই পড়ছো, তাহলে পঞ্চরাজ্য, তাই না? হোয়াইট টেকারের পঞ্চরাজ্যের মধ্যে সেকেন্ডটাতে হচ্ছে তোমাদের প্রোটোজোয়া। তাহলে প্রোটোজোয়া যারা দেখা যাচ্ছে তারাও কিন্তু অ্যামাইটোসিস করে। তাহলে এখান থেকে একটু আমরা টুকে রাখবো, খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ।
এরপরে দেখো এই যে মাইটোসিস, ঠিক আছে, মাইটোসিস জিনিসটা আমরা একটু দেখলাম না যে কে প্রথমে কোষ বিভাজন দেখছে, ওয়াল্টার ফ্লেমিং। তারপরে মাইটোসিসের নামের ক্ষেত্রে আমরা পড়বো, তবে আমরা মোটামুটি মনে রাখবো যে এখানে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, একটা হচ্ছে তোমাদের সাইটোপ্লাজমের বিভাজন। তাই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন তোমার পড়ছে না, ক্যারিয়ন। ক্যারিয়ন মানে কি বলতো, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। কি বলতেছি, এটাকে আমরা বলতেছি সাইটোকাইনেসিস, এটাকে আমরা বলতেছি সাইটোকাইনেসিস। তাহলে কাইনেসিস শব্দটা দুইটাতেই আছে, ক্যারিও আর হচ্ছে সাইটো। খুবই ইম্পর্টেন্ট। কোষ বিভাজন প্রক্রিয়া একটি, দেখো নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ে একবার বিভাজিত হবে, তাই না? এখানে দুইবার কোনো কিছু হচ্ছে না, সবগুলোই হচ্ছে একবার করে। বাট মিওসিসে দেখবা যে নাইট্রোজেন 2, তুমি মনে রাখবা কি নাইট্রোজেন 2, তার মানে নাইট্রোজেন 2 মানে কি নিউক্লিয়াস দুইবার বিভাজন হচ্ছে, তাই না? নিউক্লিয়াস কি হচ্ছে বলতো, দুইবার বিভাজন হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে আই গেস। আচ্ছা ঠিক আছে, এটা এটা আই গেস তোমরা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে নিউক্লিয়াসে তোমার একবার একবার করে বিভাজন হলো, তার কি তাহলে কি হবে, ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে? এই জিনিসটা পরে দেখবা যে সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষ, যেটা বললাম না ডটার সেল, অপত্য কোষে সেম হবে। আর তোমাদের কি ছিল, মাতৃকোষ, তাই না? তোমাদের যে মাতৃকোষ ছিল তার সবকিছুই সমান হবে, সমগুণ সম্পন্ন, সম আকৃতির, সবকিছুই সেম হবে। এখানে দেখো কি লেখছে, ওয়াল্টার ফ্লেমিং। এই যে আবার নামটা চলে আসছে না, একটু আগে বললাম। ইনি কি করছে যে এই যে বিভাজন আছে এটাকে মাইটোসিস নামকরণ করছে। তাহলে মাইটোসিস শব্দটা কি নামকরণ করছে, ওয়াল্টার ফ্লেমিং। ঠিক আছে, ফ্লেমিং এর মধ্যে ম আছে, দেখো ফ্লেমিং এর মধ্যে ম আছে, তাহলে ফ্লেমিং এর মতে হচ্ছে মাইটোসিস। খুবই ইম্পর্টেন্ট। আর ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করছে কোথায়, ট্রাইটোরুস ম্যাকিউলোসাতে, যেটা হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডার। খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো আমাদের যে ক্যারিওকাইনেসিস আছে, এই নামটাকে আরেকজন দিয়েছে। এটা কে দিয়েছে, আমাদের স্লাইখার। স্লাইখার নামটা কি মনে রাখবা, শাক দিয়ে মনে রাখবা। কি দিয়ে মনে রাখবা, শাক দিয়ে মনে রাখবা। শাক মানে হচ্ছে স্লাইখার আর কতে হচ্ছে ক্যারিওকাইনেসিস। তার মানে স্লাইখার হচ্ছে কদে হচ্ছে ক্যারিওকাইনেসিস নামকরণ করছে। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে আমরা জিনিসটা পড়লাম, এখানে আরেকটা নাম যেটা ইংলিশে বলা হয় সেটা হচ্ছে ইকুয়েশনাল কোষ বিভাজন, তাই না? সমীকরণের কোষ বিভাজন, যেটা পড়ে আসছি। কেন, কারণ সবকিছু এখানে সেম হচ্ছে। এবং মনে রাখবা মাইটোসিস কোথায় ঘটে, এরকম প্রশ্ন আসবে যে মাইটোসিস কোন কোষে ঘটে। তাহলে আমাদের উত্তর হয় ভাইয়া দৈহিক কোষে ঘটে অথবা সোমাটিক সেল, সোমাটিক সেলে ঘটে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা লিখে রাখো। সোমাটিক সেল কি কোথায় ঘটে বলো তো, সোমাটিক সেল অথবা তোমাদের দেহকোষের মধ্যে এটা ঘটবে। তাহলে সোমাটিক সেল অথবা দেহকোষের মধ্যে তোমাদের এটা ঘটবে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এটা একটু দেখে রাখো। এখন কথা হচ্ছে তাহলে অন্য কোথাও ঘটবে না, এর মধ্যে কি কি আছে দেখো, কাণ্ডর মধ্যে শাখা, মানে যেগুলো তোমাদের ডিপ্লয়েড কোষ, কি বললাম, ডিপ্লয়েড কোষ অথবা হ্যাপ্লয়েড কোষও হতে পারে। মনে রাখবা মিওসিস সবসময় ডিপ্লয়েড কোষে হয়, বাট মাইটোসিস ডিপ্লয়েড কোষে হতে পারে, হ্যাপ্লয়েড কোষেও হতে পারে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য আমরা পড়লাম। বাকি সব এগুলো আমরা পারবো, এগুলো আমরা বেশি দেখবো না। এখন আসো মাইটোসিস প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো মেডিকেলের জন্য। মনে রাখবা মেডিকেল হচ্ছে অল অ্যাবাউট ট্রিক্স। এই ট্রিক্সের মধ্যে একটা হচ্ছে সমান, দেখো লেখাই আছে সমান। তার মানে দেখো প্রতিটা জিনিস মাতৃকোষের সাথে অপত্য কোষের সমান হবে। আকার আকৃতি, ক্রোমোজোম সংখ্যা, তারপরে হচ্ছে যে কোনো বৈশিষ্ট্য, সবকিছুই কি হবে, সমান হবে। কোনো নতুন বৈশিষ্ট্য আসবে, কোনো নতুন বৈশিষ্ট্য আসবে না। কেন, কারণ মিওসিসে যে ক্রসিং ওভার হয় এর মাধ্যমে নতুন বৈশিষ্ট্য আসে, কিন্তু আমাদের এখানে কোনো নতুন বৈশিষ্ট্য আসবে না, সবই হচ্ছে কি পুরাতন বৈশিষ্ট্য আসবে, তাই না? তার মানে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, দেখো সমান। তবে কি হবে, এই দেখো একটা কথা লেখা আছে, প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি ভাগ হয়ে অনুদৈর্ঘ্যে ক্রোমাটিড গঠন করে। একটু বুঝাই দেই তোমাদের, ক্রোমাটিড বলতে কি বোঝাচ্ছে। মনে করো আমাদের ক্রোমোজোম যখন কি হয়, পানি বিয়োজনের কারণে আমাদের খাটো এবং মোটা হয়ে যায়, তখন একটা ক্রোমোজোম এরকম দেখা যায়। তাহলে এটাকে বলা হচ্ছে একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোম যখন আমাদের ভাগ হয়ে যাবে, লম্বালম্বি ভাবে এভাবে ভাগ হয়ে যাবে, তখন আমরা কি বলতেছি, প্রতিটাকে ক্রোমাটিড বলতেছি। এই যে দেখো আমাদের কয়টা ক্রোমাটিড পাবা, এভাবে তুমি দুইটা ক্রোমাটিড পাবা। তার মানে দেখো এই পাশে একটা তোমার ক্রোমাটিড দেখা যাচ্ছে, এই পাশে আরেকটা ক্রোমাটিড দেখা যাচ্ছে। তাহলে এই যে অংশটা দেখা যাচ্ছে, এই যে মনে করো এই অংশটা তোমার দেখা যাচ্ছে, তাহলে এই অংশটাকে একটা ক্রোমাটিড বলতেছি। তাহলে কয়টা ক্রোমাটিড পাবো, দুইটি ক্রোমাটিড পাবো। তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে যে ক্রোমাটিড কয়টা পাবো। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট যে আমাদের ক্রোমোজোমগুলো ভাগ হয়ে, দেখো ক্রোমোজোম কেন হয়েছে খাটো মোটা, কারণ নর্মালি আমাদের কি থাকে, ক্রোমাটিন তন্তু থাকে। নিউক্লিয়াসের মধ্যে আমরা যে দেখতে পারি, এই যে নিউক্লিয়াসের মধ্যে যে আমরা এরকম প্যাচানো প্যাচানো অনেক কিছু দেখতে পারি, এগুলো হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু। এগুলো যখন আমাদের পানি বিয়োজনের কারণে খাটো মোটা হবে, তখন তাকে কি বলা হচ্ছে, ক্রোমোজোম বলা হচ্ছে। এগুলো যখন লম্বালম্বিভাবে ভাগ হয়ে যাবে, তখন তাকে বলা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই কনসেপ্টগুলো অনেকবার প্রশ্নে চলে আসে। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে কিন্তু অলরেডি পড়া শেষ, বুঝছো, যে সমগুণ সম্পন্ন হয়ে থাকে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়ে থাকে, তাই না? সবকিছুই মাতৃকোষের সমান হবে, আয়তনও সমান হবে। তার মানে দেখো সবকিছুর মধ্যে সমান আছে, তার মানে সমান জিনিসটা পড়লে হয়ে গেল। আর ক্রোমোজোম আর ক্রোমাটিডের ধারণাটা আই গেস তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা একটু আগে যাই। এখন কোষ চক্রটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। কোষ চক্র কে দিয়েছেন, হাওয়ার্ড এবং পেল্ক। হাওয়ার্ড এবং পেল্ক এই দুইজন ব্যক্তি কি করছে, খুবই সুন্দর মতো একটা আমাদের
তত্ত্ব দিয়েছেন, তত্ত্ব বলা যাবে না, একটা চক্রের কথা বলছে যেটা হচ্ছে কোষ চক্র, তাই না? কোষ চক্র বলছে এবং এই চক্রের 3টা পার্ট আছে, 3টা পার্ট। এটা কোষের তোমাদের সৃষ্টি, বৃদ্ধি আর বিভাজন। কি বললাম? সৃষ্টি, বৃদ্ধি আর বিভাজন, এই 3টা জিনিস কোষ চক্রের মধ্যে আছে। কারা দিয়েছেন এটা? হাওয়ার্ড পেল এই কোষ চক্রের প্রস্তাব করেন। যদিও এই প্রস্তাব করাটা বলতে গিয়ে এখন এটা আমাদের অনেকটা প্রচলিত হয়ে গেছে, প্রস্তাব করার কিছু নাই, এটা আমরা জানবো যে ওনারা দিয়েছেন এটা। এখন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে, কারণ আমরা পড়ছি মিলিয়ন, বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন, বিলিয়নের পরে ট্রিলিয়ন আসে, তাই 10^14, কি বললাম? 10^14। এখন কিভাবে মনে রাখবো ভাইয়া? তোমাদের তো মাঝে মধ্যে মনে থাকবে না যে ভাই 10^14 ছিল, তো তুমি মনে রাখবা যে 10^14 এটা জাস্ট মনে রাখতে পারো যে হাওয়ার্ড পেল্ক আছে না, তাহলে প দিয়ে মনে রাখতে পারো যে পতে হচ্ছে 4, পতে হচ্ছে 4, তাহলে 10^14 মনে 14 দিয়ে মনে রাখবা যে ভাইয়া 10^14 ছিল। অনেক ক্ষেত্রে দেখবা এই ছোট ছোট জিনিসগুলো না তখন মনে থাকবে যে পতে ছিল হাওয়ার্ড পেল্ক, পতে ছিল 14 বা 14, ঠিক আছে? ইনশাআল্লাহ এটা মনে থাকবে। দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত কোষ, কিছু কিছু কোষ আছে যেগুলো হচ্ছে খুব দ্রুত বিভাজিত হতে পারে, যেমন ধরো আমাদের ভ্রূণকোষ, তাই না? ভ্রূণকোষ খুবই দ্রুত কি হয় বলতো? আমি কিন্তু তোমার পড়ছো আগে যে প্রথমে মরলা হয়, তারপরে ব্লাস্টুলা, তারপরে জাইগোট থেকে জাইগোট, মরলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, তারপরে আস্তে আস্তে বিভাজিত হয়ে ফিটাস গঠন করে। তো এইভাবে ভ্রূণকোষটা হচ্ছে খুবই দ্রুত বিভাজিত হতে পারে। আর মূল ও কাণ্ডের মেরিস্টেম কোষ, অথবা কি বলতে পারি, স্টেম সেল বলতে পারি, না? যে কোনো স্টেম সেলই খুব দ্রুত বিভাজিত হয়ে থাকে, স্টেম সেলগুলো খুব দ্রুত বিভাজিত হয়ে থাকে, তাই না? এই জিনিসগুলো আমরা জানবো, এগুলো খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, কোনোভাবে মিস দেওয়া যাবে না, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। কোন কোষগুলো বিভাজিত খুব দ্রুত বিভাজিত হয়। আর কিছু কিছু কোষ আছে মনে করো তাদেরকে কোনোভাবেই বিভাজন করা যাবে না, তাদের মধ্যে কি নাই বলতো? তাদের মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে না, কারণ নিউক্লিয়াস থাকলেই তখন সে বিভাজিত হতে পারবে। যেমন ধরো আমরা কি দিয়ে মনে রাখবো? এটা পলাশ দিয়ে মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? পলাশ দিয়ে মনে রাখবো। দেখো পলাশ মানে কি? পলাশ হচ্ছে একটা ছেলের নাম, মনে করো যে মনে করো কারোর সাথে বিক্রিয়া করে না, কোনো বিভাজিত হয় না, তাহলে পলাশ হচ্ছে পেশিকোষ, পথে হচ্ছে পেশিকোষ, লতে হচ্ছে লোহিত রক্তকোষ, আর শতে হচ্ছে স্নায়ুকোষ। তাহলে এই শতে হচ্ছে তোমার মনে রাখবা স্নায়ুকোষ। কিন্তু মনে রাখবো তো স্নায়ুকোষ মনে রাখবা। জিনিসটা খুবই সোজা না? জিনিসটা খুবই সোজা। দেখো এই যে দেখো লেখা আছে লাল রক্তকোষ, এখান থেকে জানো পেশিকোষ আমরা জানি, স্নায়ুকোষ অনেকটু পড়লাম। তাহলে পেশিকোষ কেন বিভাজিত হবে না? মনে হতে পারে ভাইয়া যারা অনেক মাসেল টাসেল তৈরি করে তাদের হয়তো পেশিকোষ কি হয় না, বিভাজিত হয় না, তাহলে কি হবে তাদের মাসেল বড় হয়? এটা মনে রাখবা কোষের সংখ্যা সেম থাকে, কোষের সংখ্যা সেম থাকে, বাট কি হয় কোষটা আকার আকৃতিতে বড় হয়। আকার আকৃতিতে বড় হয় কি তোমার এটা ডিভাইডেশনের মধ্যে পড়ে? ডিভাইডেশন মানে কি একটা সেল থেকে দুইটা সেল হবে, তাই না? বাট এখানে সেল সংখ্যা সেম থাকে, বাট সে আকার আকৃতিতে বড় হয়, তাই না? আকার আকৃতিতে অ্যাক্টিন মায়োসিন থাকে আমরা জানি, তাহলে অ্যাক্টিন মায়োসিন কি হবে তোমার? দ্রুত বিভাজিত হবে না, এটা কি হবে তোমাদের আকার আকৃতিতে বড় হবে। তার মানে এখান থেকে আমরা এটা জানতে পারলাম, ঠিক আছে? এখন এটুকু আর দরকার নাই, এটা মেডিকেল একবার আসছিল, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা জানতেই হবে ভাইয়া। এখন দেখো আমাদের যে কোষ চক্র এটাকে আমরা টোটালি 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে এম ফেজ মানে হচ্ছে মাইটোসিস ফেজ, আর একটা হচ্ছে ইন্টারফেজ, তাই না? একটা দুইটা কোষ বিভাজনের মাঝখানে অংশকে বলা হচ্ছে ইন্টারফেজ। ইন্টার মানে কি? যেমন আমরা পড়াশোনা করতেছি ইন্টারে, তার মানে হচ্ছে আমাদের হাইয়ার স্কুল আর হচ্ছে ভার্সিটি লেভেলে মাঝখানে, ইন্টার মধ্যবর্তী। তাহলে ইন্টারফেস হচ্ছে দুইটা মাইটোসিসের মধ্যবর্তী যেই পর্যায় সেটাকে বলা হচ্ছে আমাদের ইন্টারফেস। এখন আমাদের এই যে বললাম যে কি বলা হয়, এম ফেজে ভাগ করা হয়, আর কিসে ভাগ করা হয় তোমাদের ইন্টারফেসে ভাগ করা হয়। তাহলে এই যে ইন্টারফেস এটাকে আবার আরো 3 ভাগে ভাগ করা হয়েছে। কি বললাম? G1 S আর G2, ঠিক আছে? G1 S আর G2। জি মানে কি বুঝাবে? জি মানে হচ্ছে গ্যাপ। জি মানে কি? জি মানে হচ্ছে গ্যাপ। তাহলে গ্যাপ 1, তারপরে হচ্ছে এস মানে হচ্ছে সিনথেসিস, এস মানে হচ্ছে সিনথেসিস, তার মানে সিনথেসিস মানে কি তোমার ডিএনএ সংশ্লেষণ করবা। আর G2 মানে হচ্ছে গ্যাপ 2, তার মানে কত? দেখো এখন পার্সেন্টেজও দেওয়া আছে, পার্সেন্টেজ সহ পড়তে হবে। মাইটোসিস হচ্ছে খুবই সামান্য 5 থেকে 10%, তারপরে G1 কি 30 থেকে 40%, আর এস হচ্ছে তোমাদের 30 থেকে 50, আর এদিকে তোমাদের G2 হবে খুবই কম 10 থেকে 20, ঠিক আছে? আর এটা টোটাল করলে কত হবে? 90 থেকে 95% ইন্টারফেস দশায় হয়ে থাকে। তার মানে একটা কোষ অলওয়েজ বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারফেস দশায় থাকে, সেখানে খুব সামান্য একটা সময় সে মাইটোসিস পর্যায়ে পার করে, তাই না? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এটা একটু তোমরা কোনোভাবে এটা মিস করা যাবে না। এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের যেই একটা সেল ডিভাইড হবে এই সিগন্যালটা কে দিবে? সিগন্যালটা অবশ্যই দিতে হবে। তাহলে সেই সিগন্যালটা দিবে হচ্ছে তোমাদের একটা বাহ্যিক প্রভাবক আছে, একটা অভ্যন্তরীণ প্রভাবক আছে, তাই না? বাহ্যিকভাবে একটা সেলকে বলবে যে এই তুমি ডিভাইড হও, আবার ভিতর থেকে একটা তার মধ্যে একটা আগুন আসবে যে না ভাই আমাকে পড়তে হবে, আমাকে ডিভাইড হতে হবে, তাই না? এরকম একটা কিছু। জিনিসটা হচ্ছে কি তোমার রাখবো সাইক্লিন। সাইক্লিন সিডিকে হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা দিবে। এখন কোনটা অভ্যন্তরীণ কোনটা বাহ্যিক এটা মনে রাখার জন্য সিম্পলি বুঝাই দেই। মনে করো অনেক সময় বাইরে সাইকেল রাখলে চুরি হয়ে যায়, আমার ঢাকায় দেখবা অনেকে যে বাইরে সাইকেল রাখা যায় না, রাখলে হলে তোমাকে বাসার ভিতরে সাইকেল রেখে দিতে হবে। তাহলে সাইক্লিন সিডিকে হচ্ছে অভ্যন্তরীণ মানে বাসার ভিতরে তুমি রাখবা, তার মানে অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে তোমাদের সাইক্লিন সিডিকে। আর যদি বলি বাহ্যিক, তার মানে বাহ্যিক মানে কি বাইরে থেকে তোমার উদ্দীপনা দিচ্ছে, তাহলে সে কি হবে? গ্রোথ ফ্যাক্টর মানে জিএফ, গ্রোথ ফ্যাক্টর দিবে। আর কি হবে? তোমার হরমোন। তাহলে তুমি একটা মনে রাখো, বাকিটা এমনি হয়ে যাবে। হরমোন আর গ্রোথ ফ্যাক্টর কি? ও বাহ্যিক উদ্দীপনা দিচ্ছে, তাই না? এটা কিভাবে কাজ করে তোমাকে বলি। মনে করো একটা হরমোন আসছে, H ফর হরমোন, এটা এসে আমাদের মনে করো একটা সেল আছে এখানে,
এই সেলে এখানে রিসেপ্টর আছে একটা, এই রিসেপ্টরে এসে তোমার হরমোনটা বাইন্ড করে। এই যে হরমোনটা বাইন্ড করলো, তারপরে সেলের মধ্যে নিউক্লিয়াস হচ্ছে তখন একটা একটা সিগন্যাল পায়, তখন নিউক্লিয়াসের মধ্যে তোমাদের কি হয়, নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস হবে, প্রথমে ক্যারিওকাইনেসিস হবে, তারপরে তোমার সাইটোকাইনেসিস হবে। তাহলে এই যে একটা হরমোন আসলো সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, আসলে হরমোনের এই জায়গাটা এখানে দেখাই দিব, সেই হরমোনটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে তোমার সিগন্যালটা দিবে। তো এটা জাস্ট এমনি একটা কনসেপ্ট বললাম, তুমি জাস্ট এই দাগনো লাইনগুলো ফলো করো তাহলেই হবে। এখন কথা হচ্ছে এরিথ্রোপয়েটিন একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমাদের কিডনি থেকে নিঃসৃত হয়। কি বললাম? কিডনি থেকে নিঃসৃত হয়। এখন কথা হচ্ছে যে আচ্ছা, এখন দেখো এখানে লেখা আছে অনুচক্রিকা এক ধরনের গ্রোথ ফ্যাক্টর তৈরি করতে পারে। ঠিক আছে, ভালো কথা, এটা এটা পড়ে নিব, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট একটু রিডিং দিব। তারপর বোন ম্যারোতে যত আরবিসি তৈরি হয়, বোন ম্যারোতে কি তৈরি হয়? আরবিসি তৈরি হয়, আমাদের ডাব্লিউবিসি তৈরি হয়, তারপরে অনুচক্রিকাও তৈরি হয়। তাহলে এই তিনটা জিনিস তৈরি হওয়ার জন্য সিগন্যাল কে দিবে? বাহ্যিক প্রভাব কে? সে হচ্ছে এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন হচ্ছে বাইরে থেকে এসে উদ্দীপনা দিবে যে তুমি ভাইয়া আরবিসি তৈরি করো। তাহলে এরিথ্রোপয়েটিন তৈরি করা কার দায়িত্ব বলো তো? এটা কিডনির দায়িত্ব। এটা একটা বানানটা ভুল আছে, বানানটা কিরকম ভুল আছে? এরিথ্রোপয়েটিন বানানটা হচ্ছে তোমাদের একটু লিখে দেই, এরিথ্রোপোয়েটিন। কি হবে? পিওআই পোয়েটিন। তাহলে এরিথ্রোপোয়েটিন হবে এটা। দেখো বাংলায় কিন্তু আবার ঠিক লেখছে, বাংলা লেখার সময় তারা এরিথ্রোপোয়েটিন ঠিক লেখে, বাট এরিথ্রোপ্রোটিন লেখছে না, এটা প্রোটিন হবে না, এরিথ্রোপোয়েটিন হবে। কি হবে? এরিথ্রোপোয়েটিন হবে। তাহলে এই জিনিসটা একটু সামান্য আমরা দেখে রাখবো, খুবই বেশি মানে এই বানানটা যদি এখানে তোমার চলেও আসে প্রোটিন, তাহলে তোমরা এটাই দেখাবা, কারণ বইয়ে তো ভুল দেওয়া আছে। তাহলে সারা যদি তুলে দেয় তাহলে তুমি এটাই দেখাবা, বাট যদি তোমার অপশনে থাকে এরিথ্রোপোয়েটিন আছে তাহলে তুমি এরিথ্রোপোয়েটিনটাই দেখাবা। তাহলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট অ্যান্সার। এখন আমরা আসো আমাদের ইন্টারফেজের এই যে আমরা দশাগুলো পড়লাম, গ্যাপ 1, সিনথেসিস, তারপরে G2, এই দশাগুলো আমরা একটু ডিপলি পড়বো। যেমন G2 দশা, G1 দশা কি হবে আমাদের? দেখো এস দশা কি বলছি? আমাদের ডিএনএ অনুলিপন হবে। তাহলে ডিএনএ অনুলিপনের জন্য যে বিষয়গুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, মনে করো যে বিষয়গুলো আমাদের লাগবে, যেমন ধরো আমাদের এটিপি লাগবে, তারপরে কি লাগবে বলতো? আমাদের ডিএনএ এর জন্য আমাদের নিউক্লিওটাইড লাগবে তৈরি করার জন্য। তাহলে সেগুলো কোথায় তৈরি হবে? এই দেখো, প্রোটিন প্লাস আরএনএ ডিএনএ তৈরির জন্য রেপ্লিকেশন বলতেছি না, রেপ্লিকেশন মানে কি? ডিএনএ অনুলিপন করা। তাহলে এই যে এটা কি পদ্ধতিতে হয় বলতো? তোমার ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু পড়ে আসছো যে ডিএনএ কি পদ্ধতিতে তোমার অনুলিপন হয়। এটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। কে আবিষ্কার করছে? মেসেনসল এবং স্টাহল। কোথায় আবিষ্কার করছে বলতো? ইকোলাই ব্যাকটেরিয়াতে আবিষ্কার করছে যে ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ওখান চ্যাপ্টার থেকে একটু দেখে নিলাম, হালকা পাতলা একটু পড়া পড়লাম, ঠিক আছে, ভালো কথা। এটা সকল উৎপাদন কোথায় তৈরি হবে? আমাদের G1 দশায়। এখন খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে সাইক্লিন। কি বললাম? সাইক্লিন। তাহলে তোমরা মনে রাখবা যে ক্লাস 1-এ যখন তোমরা পড়াশোনা করতে তখন কিন্তু দেখবা ওই বয়সে আমি দেখছি যে যাদের সাইকেল থাকে তারা হচ্ছে বিকালবেলা সাইকেল চালায়, তাই না? তাহলে ক্লাস 1-এ কথা মনে করো, যখন তোমার কাছে একটা সাইকেল থাকাটা খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল, তাই না? সবাই সাইকেল চালাচ্ছে, তুমি চালাতে পারছো না, মনে হচ্ছে বাবাকে বলতেছে যে বাবা একটা সাইকেল কিনে দাও। তাহলে এভাবে মনে রাখবা যে সাইক্লিন বা সাইকেল নামক একটা প্রোটিন তৈরি হয় G1 দশায়, মানে ক্লাস 1-এর কথা মনে করো। তারপরে সেখানে কি হয় বলতো? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, মানে বা কাইনেস মানে হচ্ছে সেখানে এটিপির কাজ হবে। বাট আপাতত যেহেতু আমরা ডিপ যাচ্ছে না, মেডিকেল রিভিশন ক্লাস, আমরা একাডেমিক ক্লাস হলে তখন একটু ডিপ পড়াইতাম। বাট মনে রাখবা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এটা হচ্ছে ফসফোরাইলেশন করে। কি বলে? ফসফোরাইলেশন করে। তার মানে একটা প্রোটিনের সাথে, মনে করো একটা প্রোটিন আছে এখানে P ফর প্রোটিন, এটার সাথে একটা ফসফেট যুক্ত করব। এই যে ফসফেট যুক্ত করলাম এটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। কি বলে? ফসফোরাইলেশন। এই যে ফসফোরাইলেশন করলাম এটা কার মাধ্যমে হবে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তাহলে সাইক্লিন একটা জিনিস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তাহলে এই প্রোটিন দুইটা কোথায় পাবো? G1 দশায় পাবো, কারণ ক্লাস 1-এ আমাদের সাইকেল কেনার প্রবণতা একটু বেশি থাকে। তারপরে হচ্ছে এই যে কি তৈরি বললাম, রেপ্লিকেশনের জন্য যা যা লাগে সবকিছু এখানে তৈরি হবে। এবং এটা কত পার্সেন্টেজ? 30 থেকে 40% টাইম অফ টোটাল ইন্টারফেস। তাহলে টোটাল ইন্টারফেসে কত সময় পাবো আমরা? 30 থেকে 40%। ঠিক আছে, এই পর্যন্ত আই গেস সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এই পর্যন্ত আই গেস তোমরা একটু মাঝে মধ্যে একটু রিয়াক্ট করে দিও যে ভাই ঠিক আছে বুঝছি। ঠিক আছে, জিনিসগুলো হচ্ছে আমি কিন্তু অনেক তাড়াতাড়ি বুঝাচ্ছি, যে না জিনিসগুলো তো আস্তে আস্তে করে মোটামুটি বুঝাই ফেলছি। আচ্ছা, তোমরা একটু মাঝে মধ্যে রিয়াক্ট করিও, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে ঠিক আছে ভাই বুঝতে পারছো তোমরা। এখন কথা হচ্ছে এস দশা মানে কি বললাম? সিনথেসিস। তার মানে ডিএনএ থেকে ডিএনএ সিনথেসিস করার প্রক্রিয়াকে বলা হচ্ছে এস। তাহলে ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হবে এখানে। এন্ড এখানে কত ভাগ সময় দেওয়া হবে আমাদের? 30 থেকে 50 ভাগ সময়। কত বললাম? 30 থেকে 50 ভাগ সময়। এবং এখানে কি হবে বলতো? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে। কি বললাম? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে। দেখো ডিএনএ সংশ্লেষ ঘটে, এই যে দেখো লেখাই আছে, এই জায়গাটা খুবই দাগা রাখবে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এখানে দাগানো নাই, তোমরা দাগা রাখবে যে ডিএনএ সংশ্লেষণ ঘটে এস দশায়। তার মানে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ সংশ্লেষণ বা সিনথেসিস, এস মানে হচ্ছে সিনথেসিস, সেটা ঘটতেছে কোথায় বলতো? সেটা ঘটতেছে তোমাদের এইখানে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা একটু আগে যাই, দেখো G2 দশার কথা বলছে, গ্যাপ 2। ঠিক আছে, গ্যাপ ফেজ, গ্যাপ 2। এটা হচ্ছে আমাদের যে এখানে প্রধান কাজটাই হচ্ছে তোমাদের এটিএম। আমরা এটিএম থেকে টাকা তুলি না, তাহলে এটিএম থেকে টাকা তোলার বিষয়টা আমরা এখানে একটু দেখবো। সেটা হচ্ছে এটিএম। কি বোঝাচ্ছে ভাইয়া? এ ফর এটিপি, টি ফর টি ফর কি বলতো? টি ফর একটু সামান্য ভালো করে লিখে দিই, এটা একটু ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য, মনে রাখবা যে আমাদের হচ্ছে এটিএম।
এম ফর কি বলতো, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। টি ফর দুইটা কি বলতো, দুইটা হচ্ছে সেন্ট্রোজোম। আর এ ফর হচ্ছে এটিপি। এটিপি তুমি মনে রাখবা, এ ফর এটিপি। তাহলে এ ফর এটিপি, টি ফর দুইটা সেন্ট্রোজোম, আর এম ফর ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এমপিএফ। তাহলে এই তিনটা জিনিস কোথায় পাবো বলো তো, G2 ফেজে। সবকিছু কিন্তু ভাই এমসিকিউ। দেখো আমার পড়ানোর স্টাইলে তোমাকে বুঝাই, বা মেডিকেল এডমিশনে যারা পড়াচ্ছে তাদের মেইন টার্গেট থেকে ভাই তোমাকে এমসিকিউতে ভালো করানো। কারণ এমসিকিউতে ভালো করার জন্য সর্বপ্রথমে তোমার যা লাগবে সেটা হচ্ছে তোমাকে মাথার মধ্যে পড়াটাকে সেট করতে হবে। যেমন G2 দশে কি, G1 দশে কি বললাম, সাইক্লিন থাকে। তবে G2 দশে এসে আমাদের কি হবে বলতো, মাইক্রোটিউবুল গঠনকারী। এটা একটু খুব ইম্পর্টেন্ট, দেখে রাখো। মাইক্রোটিউবুল যারা তৈরি করবে তাদের যা যা লাগে সবকিছু G2 দশে হবে। কি হবে বলতো, সবকিছু তোমাদের G2 দশে আসবে। তার মানে তুমি মাইক্রোটিউবুল গঠনকারী যে কোনো পদার্থ যেগুলো লাগে সেগুলো মাইটোসিসে কোন পর্যায়ে তোমার এখানে মানে ইন্টারফেসে কোন পর্যায়ে আমরা তৈরি করব, G2 দশে তৈরি করবো। তাহলে মাইক্রোটিউবুল কে তৈরি করে বলতো, সেন্ট্রোজোম তৈরি করে। প্রাণীকোষে অ্যাস্টারে তৈরি করা বা মাইক্রোটিউবুল কে তৈরি করে, সেন্ট্রোজোম তৈরি করে। তার মানে দুইটা সেন্ট্রোজোম এখানে কি হবে বলতো, তৈরি হবে। ঠিক আছে, একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম তৈরি হবে। যেখানে বললাম যে দুইটা, টু সেন্ট্রোজোম। এ ফর এটিপি না, তাহলে এখানে দেখবা যে শক্তি বা এটিপি তৈরি হয়। ভালো কথা। আর এখানে খুবই ইম্পর্টেন্ট, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এমপিএফ। এই ফ্যাক্টরটাই বলবে যে সে G2 দশা থেকে এম দশে যাবে কি যাবে না। G2 দশা থেকে এম দশে যেতে হবে। এখন ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এই ফ্যাক্টর যদি থাকে তাহলে সেলটা তোমার ডিভাইড হবে, সে হচ্ছে ডিভাইডেশন প্রক্রিয়া যাবে। বাট যদি তোমার না থাকে, এমপিএফ না থাকে, তাহলে সেই বিবেচিত হবে না। ঠিক আছে, কত পার্সেন্ট ভাগ বলতো, 10 থেকে 20%। তার মানে মাইক্রোটিউবুল গঠনকারী যা যা পদার্থ দরকার সবকিছু এখানে আসবে, এখানে তৈরি হবে। তো মাইক্রোটিউবুল কে তৈরি করে বলতো, উদ্ভিদ কোষে তোমাদের ওই যে তৈরি করে কারা, এই যে তোমার উদ্ভিদ কোষে লেখা থাকবে, এখানে অবশ্যই লেখা নেই। উদ্ভিদ কোষে তৈরি করে হচ্ছে তোমাদের ওই যে কোষ কঙ্কাল থাকে, মাইক্রোফিলামেন্ট, মাইক্রো টিউবিউল। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কে তৈরি করে, সেন্ট্রোজোম তৈরি করে। তাই সেন্ট্রোজোমটা ভাগ হয়ে দুইটা সেন্ট্রোজোম তৈরি করবে। কোন দশায় তৈরি করবে, তোমাদের ইন্টারফেজের G2 দশায়। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। ঠিক আছে, এখন এই জিনিসটা একটু খুবই কঠিন বুঝছো, এই জায়গাটা আমি বলতে পারি খুবই কঠিন। আমি সিম্পল করে পড়াই দিচ্ছি যে কোষ চক্রের নিয়ন্ত্রক কে কে। এটা একটু পরে ইনশাআল্লাহ তোমাদের সবকিছু মুখস্থ হয়ে যাবে, টেনশন নেওয়ার কিছু নাই। এটা একটু পরে দেখবা তোমাদের টোটালি মুখস্থ হয়ে গেছে। দেখো ফার্স্ট অফ অল যদি বলি, ডি, ডিতে হচ্ছে ডেলিভার। কি বললাম, ডিতে হচ্ছে তোমাদের ডেলিভার। তোমাদের কি দেখা যাচ্ছে রে, এটা আই গেস দেখা যাওয়ার কথা। ডিতে হচ্ছে কি বলতো, ডিতে হচ্ছে ডেলিভার। ডিতে হচ্ছে ডেলিভার, ডিতে হচ্ছে তোমাদের ডেলিভার। ডেলিভার মানে কি, এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাবে। একটু লিখে রাখো, এটা হচ্ছে ডেলিভার। ঠিক আছে, ডেলিভার, ডেলিভার করে নিয়ে যাবে। ঠিক আছে, ডেলিভার করে নিয়ে যাবে। কথা হচ্ছে এমন কথা যে ডেলিভার করতেছে কে, সাইক্লিন ডি, ডি ফর ডেলিভার। তার মানে G1 থেকে S1 এ ডেলিভার করে নিয়ে যাবে, এস থেকে তোমার G2 তে তোমার ডেলিভার করে নিয়ে যাবে। তার মানে ডেলিভার করে নিয়ে যাচ্ছে কে বলতো, ডেলিভার করে নিয়ে যাচ্ছে তোমাদের সাইক্লিন ডি। সাইক্লিন ই হচ্ছে রেডি করবে। কি বললাম, রেডি করবে। কি মনে রাখবা, রেডির মধ্যে দেখো ই আছে, READY। তো রেডি করতেছে কে বলতো, রেডি করতেছে আমাদের ই, মানে ই হচ্ছে রেডি করতেছে। তাহলে দেখো রেডির মধ্যে ই আছে না, তাহলে প্রস্তুত করার কথা, যেখানে দেখো প্রস্তুত করা লেখা থাকবে, দেখো প্রস্তুত করা লেখা আছে না, তাহলে রেডি দিয়ে মনে রাখবো যে প্রস্তুত করার দায়িত্ব হচ্ছে তোমাদের সাইক্লিন ই। এ হচ্ছে অ্যাম্প্লিফাই। কি বললাম, এতে হচ্ছে অ্যাম্প্লিফাই। দেখো খুবই ইম্পর্টেন্ট ভাই, লিখে রাখবো খাতার মধ্যে। অ্যাম্প্লিফাই মানে কি, অ্যাম্প্লিফাই মানে হচ্ছে ত্বরান্বিত করা। অ্যাম্প্লিফাই মানে কি ভাই, অ্যাম্প্লিফাই মানে হচ্ছে ত্বরান্বিত করা। তার মানে আমাদের যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করবে কে, এ হচ্ছে অ্যাম্প্লিফাই করবে। বিতে হচ্ছে বাইন্ড। কি বললাম, বিতে হচ্ছে বাইন্ড। বাইন্ড মানে কি, বাইন্ড মানে হচ্ছে একটার সাথে একটা যুক্ত করা, একটার সাথে একটা যুক্ত করা। তার মানে দেখো স্পিন্ডলের ড আছে না, বাইন্ডের ড দিয়ে মনে রাখবা। তাহলে বাইন্ড জিনিসটা এখানে অবশ্য মিলতেছে না, বাট মনে রাখবা স্পিন্ডলের ড আছে, বাইন্ডের ড থাকবে। তাহলে এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারলাম কি কি আছে এখানে। আর এমনিতে মনে রাখবা আমাদের তিনটা পড়ছি না, তিনটা পড়লে পরেরটা হয়ে যাবে। একটু তোমাদের রিক্যাপ করি। দেখো প্রথমে যদি আসি, তাহলে সাইক্লিন প্রথমে কি বলছে, ডেলিভার। তাহলে সাইক্লিন ডি সে হচ্ছে G1 থেকে এস থেকে G2 তে নিয়ে যাবে। তারপর সে রেডি, রেডিতে ই আছে না, তাহলে ইতে হচ্ছে সাইক্লিন ই হচ্ছে তোমাদের প্রস্তুত করবে। তার মানে বাকি সব কিছু পড়া দরকার নেই, প্রস্তুত কথা লেখা থাকলেই আমরা সাইক্লিন ই দিয়ে দিব। তারপরে আস্তে আস্তে আমাদের সাইক্লিন এ, এতে হচ্ছে অ্যাম্প্লিফাই, এতে হচ্ছে অ্যাম্প্লিফাই। তার মানে হচ্ছে ত্বরান্বিত করা, তাই না, ত্বরান্বিত করা, অ্যাম্প্লিফাই করা। সে হচ্ছে কি তৈরি করবে, সাইক্লিন এ। সাইক্লিন বি হচ্ছে স্পিন্ডল ফাইবারে তোমার যা আছে, মানে স্পিন্ডল যেখানে দেখবা স্পিন্ডল লেখা আছে, ড আছে, সেখানে হচ্ছে তোমাদের সাইক্লিন বি কাজ করবে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো ভাইয়া? এই জায়গাটা একটু তুমি বলো যে ভাই বুঝতে পারছো, কারণ হচ্ছে কি এই জায়গাটা একটু কঠিন আছে ভাইয়া, আমি জানি জায়গাটা একটু হালকা পাতলা কঠিন আছে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া যে এখানে হুম আই গেস তোমরা এটা বুঝতে পারছো, সবার বুঝার কথা। ঠিক আছে, তোমরা একটু রিয়াক্ট করে দাও যে ভাই ঠিক আছে আমরা বুঝতে পারছি। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া যে এই জায়গাটা আই গেস তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এই জায়গাটা আই গেস তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এই জায়গাটা আই গেস তোমরা সবাই বুঝতে পারছো। এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল ভাইয়া, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল।
এটা কারণ অনেকে বুঝতে পারে না ভাই, এটা অনেকে হচ্ছে গুলায় ফেলে। আচ্ছা আই গেস তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে, এটা বুঝার কথা। ঠিক আছে, ঠিক আছে, যেহেতু ক্লিয়ার হয়ে গেছে আমরা একটু আগে যাই। এখন কথা হচ্ছে ভাইয়া যে কোষ বিভাজনের মধ্যে ইন্টারফেসের গুরুত্ব এটা কিন্তু একটু কম লাগে। এটা তোমার সিকিউতেও আসে না, বাট কি জিনিসগুলো লাগবে বলে দিই তোমাকে। যে প্রোটিন বললাম না, তুমি একটু আমাকে এখন উত্তর করো যে প্রোটিন আরএনএ আর ডিএনএর জন্য যে জিনিসগুলো আছে তৈরি করার জন্য যা যা লাগবে এগুলো কোন দশে তৈরি হয়? এই যে রেপ্লিকেশনের জন্য যা যা লাগবে তো জি1 দশে তৈরি হবে। তাহলে জি1 দশে আমাদের প্রোটিন প্লাস আরএনএ ডিএনএ এগুলো তৈরি হয় কোন দশে হয় বলতো? জি1 দশে হয়। তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে যে ভাইয়া এটা হচ্ছে আমাদের জি1 দশে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিবিউলের সৃষ্টি হয় কোথায় বলতো? মাইক্রোটিবিউলের সৃষ্টি হয় জি2 দশায়। কি বললাম? জি2 দশায়। তাহলে এটা জানতে হবে আমাদেরকে। তারপর হচ্ছে প্রয়োজনীয় শক্তি এটিপি, ওই যে এটিএম দিয়ে মনে রাখছিলাম, তাহলে এটা হচ্ছে তোমাদের জি2 দশায়। আর যদি বলি ডিএনএ সংশ্লেষণ ঘটে কোন কোথায়? ডিএনএ রেপ্লিকেশন ঘটে তোমাদের এস দশায়। তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটারই জাস্ট আলাদা করে দেওয়া আছে। এই জায়গাটা খুবই সোজা ভাইয়া, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। এখন আমরা একটু আগায় যাব। এখন কথা হচ্ছে ভাইয়া এইটা টেন্সটা দেওয়া আছে, এটা এর মধ্যে কয়েকটা এমসিকিউ বলে তোমাকে। যেমন ধরো ইন্টারফেসকে কি বলে? ইন্টারফেসকে আমাদের বলে প্রস্তুতি দশা। কি বলে? প্রস্তুতি দশা বলে। আর এমফেসকে বলে হচ্ছে মাইটোটিক, যেটা এক কথায় আমাদের কোষ বিভাজনের দশা। এটা কত বলতো? মাত্র 5 থেকে 10%, খুবই কম ভাইয়া, খুবই কম। আর এর মধ্যে মনে রাখতে হবে ইন্টারফেস দশায় আমাদের নিউক্লিয়াসকে বলা হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। কি বললাম? বিপাকীয় নিউক্লিয়াস বলে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, যে ইন্টারফেস দশায় আমাদের নিউক্লিয়াসকে বলা হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস, তাই না? এটাকে আমাদের বলা হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস বলা হচ্ছে। তাহলে বিপাকীয় নিউক্লিয়াস আগে বলা হচ্ছে ইন্টারফেস দশায় আমাদের যে নিউক্লিয়াসটা থাকে তাকে বলা হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। এটা তোমাদের বইয়ে লেখা আছে, জাস্ট বইয়ের নামটাই আমি তোমাকে এখানে বললাম। এই দেখো এখানে আই গেস এখানে পিছনে লেখা ছিল, এটা একটু মিসিং গেছে, এটা তোমরা লিখে নাও যে তোমাদের কি বলা হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস বলা হচ্ছে। আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের যে মাইটোসিসের যে ক্যারোকাইনেসিস, এটাকে আমরা একটু ডিপলি পড়বো এখন। ডিপলি বলতে কি আমরা একটু কম সময়ের মধ্যে মেডিকেলে যা লাগে, ঠিক আছে, মেডিকেলে যা লাগে, প্লাস তোমাদের সিকিউতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। সিকিউতে তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট, সিকিউতে এটা খুবই ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে ভাইয়া মাইটোসিসের যে প্রথম দশা প্রোফেজ, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী। কি বললাম? প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী। প্রো মানে কি? প্রো মানে হচ্ছে আদি বা প্রাক, তোমার পড়ছো যে প্রোক্যারিওটা মানে হচ্ছে আদিকোষী। এখন এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এমসিকিউ দেখো আমি যে যা বলবো, যা দাগাই দিব, গোল করবো, এখন প্রত্যেকটা হচ্ছে এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট ভাইয়া। এই জায়গা থেকে সিকিউ আসে, বোর্ডে আসে, মেডিকেল এডমিশনেও সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে আসবে। এই জন্য যেগুলো আমি দাগায় রাখবো বা গোল করবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট ভাই, সেটা তোমরা অবশ্যই বই একবার করে গোল দিয়ে রাখবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো যে ক্রোমোজোমগুলোর জলবিয়োজন ঘটবে। তার মানে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হতে শুরু করবে। এই যে খাটো আর মোটা হতে শুরু করলো, তার কারণে কি হবে? রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি হবে। তোমার কি মনে আছে যে ক্রোমো মানে কি বলতো? ক্রোমো মানে হচ্ছে রঞ্জিত দেহ, ক্রোমোজোম মানে হচ্ছে রঞ্জিত দেহ, ক্রোমো মানে হচ্ছে রং, আর জোম মানে হচ্ছে দেহ। তাহলে ক্রোমোজোম মানে হচ্ছে রঞ্জিত দেহ, তার রং ধারণ ক্ষমতা মানে কি? আমরা যখন মাইক্রোস্কোপে দেখি তখন আমরা স্টেনিং করি, স্টেনিং এর মাধ্যমে আমরা রং দিই। তো রং ধারণ ক্ষমতা বা রং দেওয়ার কারণে রংটা নেওয়ার প্রবণতা বাড়বে কখন? যখন সে পানি বিয়োজন করবে। আর নিউক্লিয়াস আর নিউক্লিয়ার এনভেলপে বিলুপ্তি ঘটতে থাকে বা নিউক্লিয়ার মেমব্রেনে বিলুপ্তি হওয়া শুরু হয়। তোমার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ভাই, কোনটা হচ্ছে শুরু হয়? অথবা তুমি যদি বলো যে স্টার্ট কখন হয়, তাহলে স্টার্ট হচ্ছে তোমাদের এই সময়টাতেই হয়। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস দুইটা হচ্ছে তোমার বিলুপ্ত হওয়া শুরু হয়। কি বললাম? দুইটা হচ্ছে তোমাদের বিলুপ্তি হওয়া শুরু হয়। তার মানে শুরু হওয়ার বিষয়টা কোথা থেকে আসবে বলতো? আমাদের এখান থেকেই শুরু হবে, তাই না? শুরু হবে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম, এই দেখো যেটা একটু বললাম যে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে ভেঙে যাবে অথবা তোমার আলাদা হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, লম্বালম্বিভাবে ভাগ হয়ে দুইটা ক্রোমাটিড তৈরি করবে। এটা কিন্তু একটু দেখাই দিছি তোমাদেরকে, একটু তোমাদের মনে দেখাই দিছি, তাও তোমাকে একটু বলি। যেমন আমাদের এটা হচ্ছে তোমাদের একটা ক্রোমোজোম, একটু কালারটা চেঞ্জ করে দেখো। তোমাদের যে ক্রোমোজোমটা ছিল এটা প্রথমে এটা সুতার মতো ছিল, তাই না? এই সুতার মতো কারণে কি হলো? তোমাদের পানি বিয়োজনের মাধ্যমে সে হচ্ছে মোটা এবং খাটো হলো। তার মানে কি হলো? সে হচ্ছে ক্রোমোজোম হলো। একটা তোমাদের ছোট বাহু হবে, একটা হচ্ছে বড় বাহু। তোমরা কিন্তু জানো যে আমাদের ইনসুলিন তৈরির জিনটা হচ্ছে 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে থাকে, তাই না? আমাদের যে 11 নম্বর ক্রোমোজোমটা আছে এইটার খাটো বাহুর শীর্ষে হচ্ছে আমাদের কি থাকে বলতো? আমাদের ইনসুলিন থাকে। এটা আমরা পড়ে আসছি অন্য চ্যাপ্টারে। এখন কথা হচ্ছে এই ক্রোমোজোমটা দেখবা যে লম্বালম্বিভাবে ভাগ হয়ে যাবে। লম্বালম্বিভাবে ভাগ হয়ে তোমার কি তৈরি করে বলতো? দুইটা ক্রোমাটিড তৈরি করবে। তার মানে এই যে দেখো এই দিক দিয়ে তোমাদের ভাগ হয়ে যাবে, একটুকে দেখাইছে কিন্তু এই জায়গাটা। এখন কথা হচ্ছে কয়টা ক্রোমাটিড পাবো ভালো? তো এখানে আমরা এখানে কিন্তু দুইটা ক্রোমাটিড পাবো, তাই না? এই যে তোমাদের ক্রোমাটিডগুলো তৈরি হলো, এখানে সেন্ট্রোমিয়ারটা কিন্তু ভাগ হয়নি। তার মানে সেন্ট্রোমিয়ার ব্যতীত আমাদের এটা ভাগ হয়ে যাবে কোন দশায়? প্রোফেজ দশায়। সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এইটা কথাই। এই জিনিসগুলো হচ্ছে বুঝে পড়াটাই হচ্ছে এখানে মেইন কথা। এখন কথা হলো যে আমরা যে ক্রোমাটিডগুলো তৈরি করলাম এগুলো পরবর্তীতে কি হবে? এখানে এই দশায় এটা কিছু নাই, বাট মনে রাখতে হবে যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা ঘটে। তাহলে দেখো স্টার্ট, এখানে স্টার্ট লিখছি কেন? তিনটা স্টার্ট আছে। একটা নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তির সূচনা ঘটে, নিউক্লিওলাস বিলুপ্তির সূচনা ঘটে, আর হচ্ছে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে।
তার মানে 3টা স্টার্ট আমরা পাইলাম। 3টা স্টার্ট খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, 3টা স্টার্ট খুবই 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 ইম্পর্টেন্ট ভাইয়া। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকের কথা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এই ক্লাসটা যারা মনে করতেছে যে ভাইয়া এটা তো পড়ে আসছি ভাইয়া, চ্যাপ্টারটা জানি, তাদের ক্ষেত্রে বলবো যে এই চ্যাপ্টারটা কিন্তু এই জিনিসগুলোর কারণে তোমরা পিছিয়ে যাবা, কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ। এখন দেখো আমাদের যে জি মানে আমাদের যে প্রো মেটাফেজ আছে, এটা হচ্ছে মেটাফেজের আগে দশা। এটা অনেক বইয়ে দেখবা যে এটাকে কোনো দশা হিসেবে চিন্তা করে না, যেমন হায়ার স্টাডিজের যেগুলো বই আছে সেখানে প্রো মেটাফেজ নাই। অনেক সময় দেখবে লেখা থাকে যে প্রো মেটাফেজ তোমাদের লেভেলে আছে, বাট হায়ার স্টাডিজে নাই। এখন কথা হচ্ছে এটা সবচেয়ে স্বল্পস্থায়ী, এরা স্বল্পস্থায়ী দেখে অনেক বই এটাকে জায়গা দেয় নেই, বাট আমাদের যেহেতু আমরা আবুল হাসান পড়তেছি আমরা এই জায়গাটা পড়বো। এখন স্পিন্ডযন্ত্রের তন্তুগুলো দেখো নিউক্লিয়ার এনভেলপ এখানেও বিলুপ্ত হতে থাকে, তাই না? নিউক্লিয়ার বিলুপ্ত হতে থাকে, তারপরে নিউক্লিয়ার এনভেলপ এখনো বিলুপ্ত হয় নাই, নিউক্লিয়ার এনভেলপ এখনো বিলুপ্ত হয় নাই। আমাদের এখন একসময় বিলুপ্ত হয়ে যায়, এটা খুব ইম্পর্টেন্ট দেখা রাখো যে এখনো মানে বিলুপ্ত হতে হতে একসময় হয়ে যায়। প্রোফেজের মানে প্রোমেটাফেজে একসময় বিলুপ্ত হয়ে যায়, তাহলে বিলুপ্ত হওয়া শুরু হয়েছিল কখন? প্রোফেজে, আর বিলুপ্ত হয়ে যায় প্রোমেটাফেজে। আর নিউক্লিওলাসেরও বিলুপ্তি ঘটে যায় এখানে, তার মানে দুইটা বিলুপ্তি ঘটলো, তাই না? ওখানে স্টার্ট ছিল, এখানে এন্ড, তার মানে এখানে বিলুপ্তি ঘটলো। এরপরে আমাদের এখানে মনে রাখতে হবে দুইটা অঞ্চল থাকে, তোমাদের এখানে দুইটা অঞ্চল থাকে। একটা হচ্ছে তোমাদের কি বলতো, এখানে যদি স্পিনোযন্ত্র আঁকি তাহলে একটা হচ্ছে তোমাদের বিষুবীয় অঞ্চল, একটা হচ্ছে তোমাদের ইকুয়েটর অঞ্চল, তাই না? তাহলে বিষুবীয় অঞ্চল কাকে বলা হচ্ছে? তোমাদের এই যে এই অঞ্চলটাকে বলা হচ্ছে ইকুয়েটর অঞ্চল, তাই না? আর এই যে এই এরিয়াগুলোকে বলা হচ্ছে তোমাদের মেরু, বা ওইদিকে বলা হচ্ছে পোল। কি বলে বলো তো? এটাকে বলা হচ্ছে এক কথায় পোল। তাহলে তোমাদের এখানে আমাদের কি হবে? স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার কারণে কয়টা অঞ্চল তৈরি হবে? আমাদের দুইটা অঞ্চল, এক কথায় 3টা অঞ্চল, এক দুই দিকে দুইটা মেরু আর ইকুয়েটর, বা আমরা বলতে পারি যে বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে কি হবে বলতো? এখনো কিন্তু আসে নাই, আগে আমাদের ট্র্যাকশন ফাইবার তৈরি হবে। ট্র্যাকশন ফাইবার কি? এই যে আমাদের এখানে আমাদের কি হলো, ক্রোমোজোমগুলো অ্যাড হবে। এই যে আমাদের ক্রোমোজোম আছে, ক্রোমোজোমগুলো কি হয়েছিল? ক্রোমাটিডে ভাগ হয়ে গেছিল। তাহলে এই যে ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে ভাগ হওয়ার পরে এর সাথে এটা অ্যাড হবে। কিভাবে হবে? এখানে একটা আকর্ষণ তৈরি হবে। কোথায় হবে জানো? আমাদের যে সেন্ট্রোমিয়ার আছে এখানে একটা তোমাদের কাইনেটোকোর নামে একটা মটর প্রোটিন পাওয়া যায়, মনে করি এটা তোমাদের সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার এখানে একটা তোমাদের প্রোটিন আছে, এই প্রোটিনটার নাম হচ্ছে কাইনেটোকোর। কি বললাম? কাইনেটোকোরের মোটর প্রোটিনে এটা যুক্ত হবে। এই যে তোমার কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত হলো, এটাকে বলা হচ্ছে তোমাদের কি, সেই একটা জায়গা যেখানে তোমাদের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হচ্ছে। এখন যার সাথে যুক্ত হবে, যেই মনে করো এর সাথে যুক্ত হলো, এর সাথে যুক্ত হলে এটাকে বলা হচ্ছে ট্র্যাকশন ফাইবার। কি বলা হচ্ছে? ট্র্যাকশন ফাইবার। তাহলে ট্র্যাকশন ফাইবার কাকে বলা হচ্ছে? যার সাথে যুক্ত হবে তাকে বলা হচ্ছে ট্র্যাকশন ফাইবার। যার সাথে যুক্ত হবে তাকে বলা হচ্ছে ট্র্যাকশন ফাইবার, যখন লেখা আছে ট্র্যাকশন ফাইবার। আর হচ্ছে এই যে একটু তোমাদের যখন যুক্ত হবে তখন হালকা ক্রোমোজোমটা একটু আন্দোলিত হবে, একটু নড়াচড়া করবে, একেই বলা হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য। ক্রোমোজোমীয় নৃত্য, বা এটা নাচের মতো একটা দেখাচ্ছে, এই জন্য আমরা বলতেছি ক্রোমোজোমীয় নৃত্য। এটা একদিকে আসছিল গুচ্ছ দিয়ে, যে ক্রোমোজোমীয় নৃত্য কোন দশায় পাওয়া যায় এটা তোমরা জানবা, যে এটা হচ্ছে প্রোমেটাফেজ দশায় ক্রোমোজোমীয় নৃত্য পাওয়া যায়। তার মানে মাইক্রোটিউবুল সবকিছু দেখো যা যা আছে সবকিছু এখানে মাইক্রোটিউবুল কে কেন্দ্র করে, তাই না? মাইক্রোটিউবুলকে কেন্দ্র করে সবকিছু এখানে যাচ্ছে। আচ্ছা, এখন তোমরা কিন্তু অনেকটাই পড়ে ফেলছো। এখন তোমাদের যদি প্রশ্ন করি যে ভাইয়া স্পিন্ডল ফাইবার তৈরির সূচনা ঘটে কোন দশায়, তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে ভাইয়া? যে স্পিন্ডল ফাইবার তৈরির সূচনা ঘটে কোন দশায়? এখানে তো স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে, ঠিক আছে? দেখো এখানে থেকে স্পিন্ডল ফাইবার তোমাদের তৈরি হচ্ছে, তাহলে তৈরি হলেও শুরু হচ্ছে কোথা থেকে বলো তো? শুরু হচ্ছে তোমাদের করতে হবে বলো তো? শুরু হবে তোমাদের কোত্থেকে? শুরু হবে তোমাদের কোত্থেকে হবে বলো দেখি? এই জিনিসগুলো লাগবে ভাইয়া, এই জিনিসগুলোই লাগবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া এটা আই গেস তোমরা পারবা সবাই, ঠিক আছে? এটা তোমরা সবাই পারবা। আমি একটু আগে যাই। তাহলে কাইনেটোকোরে দেখো লেখা আছে মোটর প্রোটিনের সাথে তোমাদের যুক্ত হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে কি হবে? তোমাদের এটিপিটা ভেঙে যাবে, এটিপি ভেঙে যেয়ে তোমার এডিপি আর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, পিআই মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট অথবা অজীব ফসফেট তোমাদের তৈরি করবে, ঠিক আছে? আগে সেটা তোমরা সবাই পারবা। এটা আই গেস এটা খুব সোজা জিনিস, এটা ভুল করার কোনো কারণ নেই। আমরা একটু আগে যাবো এখন। এখন কথা হচ্ছে মেটাফেজ। মেটা মানে হচ্ছে মাঝখানে, কি বললাম? মেটা মানে হচ্ছে মধ্য বা মাঝখানে। এখানে মনে রাখবা সবকিছুই হচ্ছে তোমাদের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হবে। তার মানে ক্রোমোজোমগুলো যে একটু যুক্ত হলো, কার সাথে যুক্ত হয়েছিল? ট্র্যাকশন ফাইবারের সাথে। কেন? কারণ হচ্ছে তার মধ্যে যে কাইনেটোকোরে মোটর প্রোটিন আছে তার সাথে আকর্ষণ বোধ করার কারণে সে আকর্ষিত হয়ে অ্যাড হয়ে গেল। এখন এরপরে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসবে, তার মানে ইকুয়েটর অঞ্চলে আসবে। আসার পর কি হবে বলতো? আসার পর হচ্ছে সে হচ্ছে একটা সিরিয়ালি তোমাদের বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। এটাকে কি বলা হচ্ছে জানো? মেটাকাইনেসিস। কি বলা হচ্ছে? মেটাকাইনেসিস। তাহলে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হকে বলা হচ্ছে মেটাকাইনেসিস। তাহলে মতে মেটাফেজ, মতে হচ্ছে মেটাকাইনেসিস, ঠিক আছে? মতে হচ্ছে
মেটাকাইনেসিস। তাহলে এই জিনিসটা আমরা আগে পারবো, খুবই ইজি আছে। এবং এখানে ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো আর মোটা হয়, কারণ আমরা বলছি যে প্রোফেজ দশা কি হলো, খাটো মোটা হতে শুরু হয়, তার মানে সে কি হয়, রঞ্জিত ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। বাট এই দশায় এসে তার হচ্ছে সবচেয়ে খাটো সবচেয়ে মোটা দেখা যায়, তার মানে কি হবে, সবচেয়ে খাটো সবচেয়ে মোটা কোন দশা দেখা যাবে, এটা বলা হচ্ছে, এটা দেখা যাবে মেটাফেজ দশা। সবচেয়ে খাটো দেখো লেখা আছে, সবচেয়ে খাটো সবচেয়ে মোটা দেখা যাবে কোন দশা, এই দশা দেখা যাবে। এবং এটাকে বলা হচ্ছে কনডেনসেশন। কি বলা হচ্ছে, কনডেনসেশন। কনডেনসেশন মানে কি, কনডেন্স হওয়া, আমরা পড়ছি না কনডেন্স মিল্ক পড়ছি, তাহলে সেই মিল্কটা কি বলতো, ঘন, একদম ঘন দুধ, সেটাকে বলা হচ্ছে কনডেন্স মিল্ক। ঠিক আছে, কনডেন্স মিল্ক। আচ্ছা ঠিক আছে, কথা হচ্ছে এই যে দেখো আমাদের কি হলো, কয়েলিং হলো, সুপার কয়েলিং বলা হচ্ছে এক কথা, এটা নামটা দেখে রেখো যে সুপার কয়েলিং, কতে কনডেনসেশন, সুপার কয়েলিং, এই দুইটা কমন রাখবা। এটা কোথায় হয়ে থাকে, মানে মেটাফেজ দশা হয়ে থাকে। প্রত্যেকটা শব্দই হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট। কেন কেন, কারণ হচ্ছে এই শব্দগুলো থেকে আমাদের এমসিকিউ আসবে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হলো যে আমাদের নিউক্লিয়াস আর নিউক্লিয়ার এনভেলপ সম্পূর্ণ বিলুপ্ত থাকে, এখান থেকে প্রশ্ন আসে। একটু আমরা দেখলাম যে প্রো মেটাফেজ দশাও এখানে বিলুপ্তি ছিল, বাট আমরা প্রশ্ন মনে রাখবো যে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন দশায়, নিউক্লিয়ার এনভেলপ আর নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে এই দশায়। ওই দশাও বিলুপ্ত থাকে, বাট বিলুপ্ত সম্পূর্ণরূপে যদি বলে সম্পূর্ণ শব্দটা দেখো, এই যদি তুমি সম্পূর্ণ শব্দটা পাও তাহলে তুমি দেখবা কি, তাহলে তুমি মেটাফেজ দশা দেখাবা। তাহলে আমরা যদি প্রশ্ন আসে যে নিউক্লিয়ার এনভেলপ আর নিউক্লিয়াস সবসময় মানে বিলুপ্ত হয়ে যায়, একদম বিলুপ্ত হয়ে যায় কোন দশায়, আমাদের উত্তর হবে ভাইয়া মেটাফেজ দশায়। এখানে যদি প্রো মেটাফেজ দশা এখানে লেখা ছিল যে এখানে বিলুপ্ত থাকে বা বিলুপ্ত হয়ে যায়, বাট আমরা এটা নিব না, কারণ এখানে সম্পূর্ণ বিলুপ্ত বলছে। তাহলে সম্পূর্ণ কথাটা যদি আসে স্পেসিফিকলি, তাহলে মেটাফেজ দেখাবো। আর যদি তাও সম্পূর্ণ না থাকে, তাও আমরা মেটাফেজই দেখাবো, কারণ এটা হচ্ছে সেফ অপশন, কারণ এখানে আমাদের একদম বিলুপ্ত থাকে, ওখানে থাকতেও পারে বাট এখানে একদমই থাকে না। আচ্ছা, মেটাফেজ পর্যায়ে শেষ ভাগে সেন্ট্রোমিয়ার। এখন দেখো সেন্ট্রোমিয়ার কিন্তু প্রথমে ভাগ হয়নি, এখন সে এসে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করবে। অপত্য কিন্তু ক্রোমোজোম বলি নাই, একটু পরে অপত্য ক্রোমোজোম অন্য দশায় পড়বো, বাট আপাতত মনে রাখতে হবে যে অপত্য ক্রোমোজোম যে বিষয়টা আছে সেটা কিন্তু এখানে নাই, সে হচ্ছে অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করতেছে। তার মানে অপত্য সেন্ট্রোমিয়ার, এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা কিন্তু মুখস্থ করে ফেলা একদম। অপত্য সেন্ট্রোমিয়ার দেখা যাবে কোথায়, মেটাফেজ দশায়। আর অ্যানাফেজ মানে হচ্ছে গতীয় পর্যায়, অ্যানা মানে হচ্ছে তোমাদের গতি। এটা কি হবে বলতো, ক্রোমোজোম গুলো যে এখানে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে গেল, ভাগ হয়ে এখানে চিত্র অবশ্য তোমাদের দেওয়াই আছে, যে এখানে এখানে এই যে দেখো এখানে হচ্ছে কি, এখানে অন্য চিত্রগুলো দেওয়া নেই, তবে তুমি জানবা যে ইকুয়েটর অঞ্চলে আসার পরে সেন্ট্রোমিয়ার ভাগ হয় কোন দশায়, মেটাফেজ দশায়, তোমার বিভক্ত হয়ে গেল, তাহলে অপত্য সেন্ট্রোমিয়ার। বাট অ্যানাফেজ দশায় এসে অপত্য ক্রোমোজোম পাওয়া যাবে। কি বললাম, অপত্য ক্রোমোজোম পাওয়া যাবে, অপত্য ক্রোমোজোম পাওয়া যাবে। খুব ইম্পর্টেন্ট ভাইয়া, তোমরা যদি প্রশ্ন করে যে ভাই অপত্য ক্রোমোজোম কোথায় পাওয়া যাবে, তাহলে তোমার উত্তর হবে ভাইয়া অ্যানাফেজ। কি বললাম, উত্তর হবে অ্যানাফেজ। তার মানে অপত্য ক্রোমোজোম বললে উত্তর হবে অ্যানাফেজ। আর যদি বলে অপত্য ক্রোমোজোম বলি নাই, অপত্য সেন্ট্রোমিয়ার বলছি, তাহলে উত্তর তো হবে তোমার মেটাফেজ। আপনি যদি প্রশ্ন করে যে ভাইয়া সেন্ট্রো মানে নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু হয় কোন দশায়, তাহলে প্রো মানে প্রোফেজে। আর যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে মেটাফেজ। খুবই ইম্পর্টেন্ট ভাই, প্রত্যেকটা কথাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, এই কথাগুলো যদি তোমরা একটু মাথায় রাখতে পারো তাহলে হয়ে যাবে। এখন এখানে যেমন গতীয় পর্যায়ে মানে কি, এখান থেকে তোমাদের উপরটা টান দিবে, কে টান দিবে, তোমাদের এই যে তোমাদের ক্রোমাটিন ফাইবার গুলো আছে মানে মাইক্রোটিবিউল আছে, এগুলো হচ্ছে টান দিবে। টান দেওয়ার কারণে দেখবা যে সেন্ট্রোমিয়ার হচ্ছে অনুগামী হয়, সেন্ট্রোমিয়ার অনুগামী হয়। আর তোমাদের যে ক্রোমোজোম গুলো আছে, এখন কথা হচ্ছে একটু গেছিল তোমাদের ক্রোমাটিড, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এটা একটু দেখো, এটা তোমার দেখাই। একটু গেছিল তোমাদের, একটু ছিল তোমাদের কি বলতো, ক্রোমাটিড ছিল, তাই না? তোমাদের এখান থেকে দেখো ক্রোমাটিড ছিল, এখন ক্রোমাটিড ভাগ হয়ে যাবে, এই বরাবর তোমাদের ভাগ হয়ে যাবে। তাহলে সেন্ট্রোমিয়ার এদিকে একটা চলে গেল, এদিকে একটা সেন্ট্রোমিয়ার চলে গেল। তাহলে এখন কি সে ক্রোমাটিড থাকবে? তোমরা বলো, তোমরাই বলো যে এখানে কি ক্রোমাটিড থাকবে সে? কারণ ক্রোমাটিড তো ভাগ হয়ে গেছে ভাইয়া, ক্রোমাটিড তো ভাগ হয়ে গেছে, ক্রোমাটিড তো ভাগ হয়ে গেছে, তাহলে ক্রোমাটিড থাকবে সে? তোমরা বলো, সে কি ক্রোমাটিড আর থাকবে? ক্রোমাটিড সে আর থাকবে না। ঠিক আছে, ক্রোমাটিড কিন্তু আর থাকবে না, তাহলে সে কি হবে? সে হচ্ছে অপত্য ক্রোমোজোম হয়ে যাবে। তার মানে এই যে দেখো, এটা হচ্ছে একটা ক্রোমাটিড, তাই না? এগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিড, এগুলোকে বলা হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে বলা হচ্ছে ক্রোমাটিড। তাহলে এই ক্রোমাটিড গুলো, একটু দাঁড়াও, এই ক্রোমাটিড গুলো অপত্য ক্রোমোজোম হয়ে যাবে কোথায়? যখন সে ভাগ হয়ে যাবে অ্যানাফেজ দশায়। তাহলে কোন দশা বলতো এটা? এটা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ দশায় সে হচ্ছে অপত্য ক্রোমোজোম হয়ে যাবে। কি হয়ে যাবে বলতো? অপত্য অপত্য ক্রোমোজোম হয়ে যাবে। তার মানে অপত্য ক্রোমোজোম হয়ে যাবে কোন দশায়? যদি প্রশ্ন করে যে ভাইয়া অপত্য ক্রোমোজোম হবে কোন দশায়, তাহলে সে হচ্ছে তোমাদের অ্যানাফেজ দশায় তোমাদের অপত্য ক্রোমোজোম হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা বললাম ভাইয়া। অপত্য ক্রোমোজোম মানে কি, ক্রোমাটিড গুলো তো দেখো এখনো যুক্ত আছে, তার মানে এটা ক্রোমাটিড, এরপরে অপত্য ক্রোমোজোম হয়ে যাবে। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এখন দেখো এই যে একটা আকার আকৃতি হলো না, এখানে কিন্তু VLJI দেখা যাবে। কি বলতো VLJI কিভাবে মনে রাখবো? ভুলে যাই,
কি দিয়ে মনে রাখবো? ভুলে যাই। তাহলে ভুলে যাই মনে রাখবা যে ভিএল যাই হচ্ছে তোমাদের ভুলে যাই। কি বললাম? ভুলে যাই। তার মানে ভিএল যাই হচ্ছে তোমাদের ভুলে যাই। ভিএল জেআই এই আকার আকৃতির কি হবে বলতো? তোমার দেখা যাবে। এখানে মনে রাখতে হবে যে সেন্ট্রোমিয়ার হচ্ছে অনুগামী। এখন দেখো লেখা আছে সব, সেন্ট্রোমিয়ার হচ্ছে অগ্রগামী। কি বললাম? সেন্ট্রোমিয়ার হচ্ছে তোমাদের অগ্রগামী, এবং তোমাদের যেই ক্রোমোজোম গুলো আছে, অপত্য ক্রোমোজোম যেগুলো আমরা একটু বললাম, সেগুলো হচ্ছে অনুগামী হবে। তাহলে অগ্রগামী কে বলতো? সেন্ট্রোমিয়ার। আর অনুগামী কে বলতো? এই যে দেখো তোমাদের যে বাহুদ্বয় আছে বা অপত্য ক্রোমোজোম গুলো আছে, সেগুলো হচ্ছে তোমাদের অনুগামী হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট ভাই। আমি কিন্তু যা যা বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। যেমন এখানে নামগুলো পড়তে হবে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তাহলে মনে রাখবা এটা হচ্ছে আমাদের মেটাসেন্ট্রিক। ভিটা দেখো মেটা দুইটা পাশে সমান আছে, দুই পাশে সমান হলে তো আমি ভি বলতেছি। এল মানে হচ্ছে দেখো একটা পাশ বড় একটা পাশ ছোট, তার মানে সে হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, মেটার মতো বাট সে একটু সাব, সাব মানে নিচে। আর যে হচ্ছে তোমাদের কি বললাম যে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রো মানে কি? সে হচ্ছে মোটামুটি দেখা যায় আই এর মতো। ভিএল জে আই অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। টেল মানে হচ্ছে একদম টেইলের মতো, মনে করে একদম ক্ষুদ্র একটা জায়গা। মানে টেইল মধ্যে, টেল বলতে কি বুঝে? যে এখানে একটা সামান্য একটা জিনিস থাকবে। এটা অবশ্যই সেম হয়ে গেছে, তোমার মনে রাখবে যে ভাইয়া টেলো মানে হচ্ছে এখানে একটা বড় থাকবে, এখানে খুবই সামান্য একটা ছোট জিনিস থাকবে। তো এটাকে বলা হচ্ছে তোমাদের টেলোসেন্ট্রিক। এটা গেছে তোমরা সবাই পারো, তো একবার ডিভিশনের জন্য বলে দেওয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে এরপরে কি হবে? লাস্ট দোষে এসে তোমাদের টেলোফেজে এসে আবার উল্টাটা হবে, সবকিছু উল্টা হবে। প্রথমে জল বিয়োজন করছিলাম, এখন তোমাদের জলও যোগ করবো, তাই না? জল যোগ করবো, তার মানে হাইড্রেশন করবো। হাইড্রেশন করার মাধ্যমে কি হবে? সে আবার সে মোটা দশা থেকে হবে কি হবে বলতো? মোটা থেকে আবার সে এরকম প্যাঁচানো অবস্থায় চলে আসবে, তাই না? সে হচ্ছে প্যাঁচানো দশে চলে আসবে। তাহলে এই প্যাঁচানো দশে কি বলা হচ্ছে? ক্রোমাটিন ফাইবার বলতেছে, তাই না? তাহলে এই নিউক্লিয়ার এনভেলপ আসবে, নতুন করে নিউক্লিয়ার এনভেলপ আসবে। আর হচ্ছে তোমাদের স্যাট ক্রোমোজোম, স্যাট ক্রোমোজোমে এখন এই যে গৌণকুঞ্চন কথা বলা আছে, নিউক্লিয়াসে পুনরায় করে। তাহলে মনে রাখতে হবে যে আমাদের কিন্তু ক্রোমোজোমের মধ্যে কি আছে বলতো? ক্রোমোজোমের মধ্যে এইখানে একটা গৌণকুঞ্চন পাওয়া যায়। এটা যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে, এটা একটু সামান্য দেখাই। এটা হচ্ছে তোমাদের এই যে এখানে একটা গৌণ কুঞ্চন থাকে। কি বললাম? এটা হচ্ছে আমাদের মুখ্য কুঞ্চন, এটা হচ্ছে মুখ্য কুঞ্চন, এটা হচ্ছে গৌণ কুঞ্চন, যেটা স্যাটেলাইট। এই যে একটা দেখতেছো না, এই যে বালজিং আউট একটা মোটা অংশ দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে তোমাদের স্যাটেলাইট। তাহলে এই স্যাটেলাইটের এখানে যেখানে তোমাদের গৌণ কুঞ্চন থাকবে, সেখানে তোমাদের নিউক্লিয়াসের প্রথম আবির্ভাব হবে। তাহলে এখানেই তোমাদের নিউক্লিয়াসটা প্রথম আসবে, এখানে তোমাদের নিউক্লিয়াসটা প্রথম আসবে। তো নিউক্লিয়াসটা কোথায় আসবে বলতো? আমাদের এই জায়গায় নিউক্লিয়াসটা আমরা প্রথম পাবো। তো নিউক্লিয়াসটা কোথায় আসবে বলতো? আমাদের যে গৌণ কুঞ্চন আছে স্যাটেলাইটের, সেখানে আমাদের সর্বপ্রথম নিউক্লিয়াসটা আমরা পাবো। কোথায় পাবো? যখন আমাদের নিউক্লিয়াস আবার তৈরি হবে, তাই না? কারণ আমরা তো টেলোফেজ দশায় আসি, এখানে আমাদের নিউক্লিয়ার এনভেলপ লাগবে, নিউক্লিয়ার লাস লাগবে। যেমন দেখো আবার নতুন করে নিউক্লিয়ার লাস আসছে, এখানে নিউক্লিয়ার এনভেলপ তৈরি হয়েছে, তাই না? এখানে আমাদের, তাহলে এগুলো আমাদের কোথায় লাগবে বলতো? টেলোফেজ দশায় আমরা পাবো। আচ্ছা, আমাদের কিন্তু মাইটোসিস পড়া শেষ, বাট সাইটোকাইনেসিস খুবই সামান্য পড়া। এটা মনে রাখবা যে সাইটোকাইনেসিস হচ্ছে আমাদের কোষ প্লেট আর কোষ প্রাচীর। তোমাকে সিম্পল কথা বলতে গেলে আমাদের যে দুইটা আছে না, এর মাঝখান বরাবর ইকুয়েটর অঞ্চল যেটা আমরা পড়ছিলাম, সেখানে আমাদের কোষ প্লেট তৈরি হবে। কি তৈরি হবে? কোষ প্লেট। এই কোষ প্লেট কে তৈরি করবে? আমাদের মনে রাখবা সাফা গপ। কি বললাম? সাফা গপ। তাহলে সাইটোপ্লাজম থেকে আসবে কি? সাফা গপ। এটা মনে রাখবা যে সাফা গপ। কি বুঝলাম? শর্ত হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসবে ফ্র্যাগমোপ্লাস্ট। তাহলে সাইটোপ্লাজম থেকে তোমাদের দেখো লাইসোসোমের ন্যায় ফ্র্যাগমোপ্লাস্ট, এখানে অবশ্যই দেখো এখানে লেখা আছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসবে তোমাদের সাইটোপ্লাজমের থেকে ফ্র্যাগমোপ্লাস্ট। ফতে হচ্ছে সাফা গপ। আর ক্ষুদ্র ক্ষুদ্র ভেসিকল আসবে, যে গপ মানে হচ্ছে গোলগি, গোলগি বডি থেকে পেকটিন জাতীয় ভেসিকল আসবে। তাহলে ভেসিকলগুলো হচ্ছে পেকটিন জাতীয়। তাহলে তোমাদের সিম্পলি বলি, তাহলে সাফা গপ মানে কি? সাইটোপ্লাজম থেকে আসবে ফ্র্যাগমোপ্লাস্ট, এই দেখো লেখাই আছে ফ্র্যাগমোপ্লাস্ট আসবে। সেগুলো হচ্ছে কি হবে? তোমাদের পেকটিন জাতীয় ভেসিকল। যে ভেসিকলের কথা বলছি, দুইটা জিনিস, একটা হচ্ছে যে ফ্র্যাগমোপ্লাস্ট আর পেকটিন জাতীয় ভেসিকল, এটা মিলে তোমার কি তৈরি করবে? ক্লোজ প্লেট তৈরি করবে। কি মনে রাখলাম? সাফা গপ। সাফা গপ মানে হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসবে তোমাদের ফ্র্যাগমোপ্লাস্ট, আর গোলজি বডি থেকে আসবে তোমাদের পেকটিন জাতীয় ভেসিকল। পেকটিন জাতীয় ভেসিকল মানে কি হবে তোমার বলতো? এখানে তোমাদের কোষ প্লেট তৈরি করবে। তাহলে এই দুইটা কোটার মধ্যে দেখো এন্ডোপ্লাজম রেটিকুলামে তোমাদের এখানে ফ্র্যাগমোপ্লাস্ট থাকে, তাহলে মানে পাশাপাশি থাকে আর কি। তো সেখান থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসবে, এসে তোমার কোষ প্লেট তৈরি করবে। এখন কোষ প্লেট তৈরি করলে হবে না, এখানে আরো তোমার কি থাকতে হবে? যারা প্রাণী কোষ না, যারা হচ্ছে উদ্ভিদ কোষ, সেখানে তোমার সেলুলোজ জমা হবে, হেমিসেলুলোজ জমা হবে, আর পেকটিন জমা হবে। জমা হয়ে তোমার একটা পুরো একটা শক্ত আবরণ তৈরি করবে, যাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। আমরা পড়ছি না কোষ প্রাচীরে কি থাকে? মধ্য পর্দা থাকে, তারপরে তোমাদের কি থাকে? প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, এবং করে আমাদের অনেকগুলো আস্তরণ থাকে। তো এখানে আমাদের প্রাণী কোষে দেখা যাবে এগুলো কিছু নাই, বাট প্রাণী কোষে আমাদের কি পাচ্ছি বলতো? আমাদের এখানে খাস তৈরি হবে। কি হবে বলতো? খাস তৈরি হবে। এখন এই খাসটা কে তৈরি করবে? এই যে খাসের সৃষ্টি হবে, কে তৈরি করবে? এটা হচ্ছে আমাদের অ্যাক্টিন আর মায়োসিন। অ্যাক্টিন আর মায়োসিন আমাদের এই খাস দুইটা তৈরি করবে। তাহলে অ্যাক্টিন আর মায়োসিন এই আমাদের খাস তৈরি করা কার কাজ বলতো? অ্যাক্টিন ও মায়োসিনের কাজই হচ্ছে আমাদের এই যে খাসটা তৈরি করতেছে, এটা কার কাজ বলতো? অ্যাক্টিন ও মায়োসিন তৈরি করবে। মানে প্রাণী কোষে আমরা সেলুলোজ হেমিসেলুলোজ পাবো? পাবো না। কার ক্ষেত্রে পাবো? উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা পাবো। তার মানে প্রাণী কোষে আমরা কি পাবো? জাস্ট একটা খাস তৈরি হবে। খাস তৈরি হয়ে মনে করো আমরা ডাম্বেল আকৃতি পড়ছি না, আমরা ডাম্বেল আকৃতি পড়ে আসছি, যেতে খুবই সিম্পল কথা, যে মনে করো এটা একটা সেল, এখানে খাসটা তৈরি হবে, এখানে খাসটা হয়ে তোমার একসময় মিলিত হবে। এটা পারো তোমরা আগে সবাই। এই খাসটা কি হবে? এদিকে যে মিলিত হয়ে তোমাদের দুইটা কোষ সৃষ্টি করবে,
দুইটা কোষ সৃষ্টি করলো, অপত্য কোষ সৃষ্টি করলো, তাই না? এখন এইটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হবে, কোষপেট গ্রহণ করবে কে, সাফা গপ। কি বললাম আমি, আবার বলতেছি তোমাকে, সাফা আর হচ্ছে গপ। তাহলে গোলগি বডি থেকে পেকটিন জাতীয় ভেসিকল আসবে, এসে তোমার কোষপেট তৈরি করবে, তারপরে সেলুলোজ হেমিসেলুলোজ যুক্ত হয়ে সেটাকে আরো শক্ত করে দেবে, তাই না? আরো শক্ত করে দিয়ে তোমার হয়ে যাবে। এখন কথা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। যদি মনে করো ক্যারিওকাইনেসিস হচ্ছে, তার মানে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, বাট সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে না। কি বললাম, সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে না। তাহলে সাইটোপ্লাজম যদি বিভাজিত না হয় তাহলে আমাদের কি হবে বলতো, তাহলে আমাদের বলতে পারি যে সেটাকে বলা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন, তার মানে শুধু নিউক্লিয়াসই বিভাজিত হচ্ছে। তাহলে এই ধরনের বিভাজন যেখানে হচ্ছে সেখানে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, বাট সেখানে সাইটোপ্লাজম একটাই থাকবে। নিউক্লিয়াস একটা অনেকগুলো থাকবে, বাট সাইটোপ্লাজম একটাই থাকবে। এই জন্য নিউক্লিয়াস কি বলা হচ্ছে বলতো, এখানে এই যে এই ধরনের একটা সেল, এটাকে বলে সিনোসাইট বলা হয়। কি বলা হয়, সিনোসাইট। বা সিনোসাইট হচ্ছে উদ্ভিদ কোষকে বলা হয়। আর যদি প্রাণী কোষ আসে তাহলে এটা একটু ভুল দেওয়া আছে, প্রাণী কোষকে প্লাজমোডিয়াম আসলে বলা হয় না। ঠিক আছে, এটা তোমাদের বইয়ে আপাতত যেহেতু দেওয়া আছে, অন্য জায়গায় কোথাও এটা তোমাদের আবুল হাসান স্যারের বলা নাই, তাই আমরা প্লাজমোডিয়ামটাই পড়বো। যদি তোমাদের বইয়ে এটা ভুল দেওয়া আছে, এটা বলে রাখলাম, প্লাজমোডিয়ামটা আমরা এটা এটা দেখানোটা এখন সেফ অপশন। এখন প্লাজমোডিয়াম দেওয়া আছে, এটা অবশ্য একটু ভুল দেওয়া, আমরা তাও আপাতত আবুল হাসান স্যারের যেহেতু তোমাদের ইন্টার লেভেল, আমরা আপাতত এটাই পড়বো। ঠিক আছে, বইয়ের কথা হচ্ছে যে আমাদের মেডিকেল এডমিশনে বইটা হচ্ছে বাইবেলের মতো। বাইবেল বলতে কি, এটা খ্রিস্টান ধর্মকে ইয়া করার জন্য না, বাট যেখানে মনে করো যে আমাদের বইয়ে যা আছে সেটাই আমরা অ্যান্সার নেই, বইয়ে যা আছে সেটাই আমরা অ্যান্সার নিই, তার মানে আমরা এক্সট্রা করে বেশি কিছু দেখতে যাই না যে ভাই এখানে কি হচ্ছে, বা আমরা আরো এক্সট্রা বই কি লেখছে, বা আমাদের হাইয়েস্ট যে বই কি আছে। আমরা যখন স্যাররা প্রশ্ন করবে তখন তারা বই থেকে প্রশ্ন করবে, তার মানে বইয়ে যা আছে, বইয়ে যদি তোমার ভুলও দেওয়া থাকে সেই ভুলটাকে আমাদের নিতে হবে। ঠিক আছে, আমরা অনেক সময় দেখবা যে আমাদের অনেক অনুশীলনের প্রশ্ন ভুল আছে, এবার স্যাররা দেখা যায় কি আমেরিকান এডমিশনে যখন দেখা যায় ওই অপশন সবাই ভুল তুলে দেয়। এখন যদি অনেকে বলতেছে যে তোমাদের অ্যান্সারগুলো অনেকে রিচেক দেওয়া হয় বা এগুলো করা হয়, বাট মেইনলি মনে রাখবা যে আমাদের এডমিশনের ক্ষেত্রে বইয়ে যা আছে সেটাই হচ্ছে আমাদের জন্য, মানে সেটাই 100% আমাদের জন্য অ্যাকুরেট। ঠিক আছে, এখানে এক্সট্রা করে জানাটা খুবই বেশি ইম্পর্টেন্ট না, তোমাদের মেডিকেল এডমিশনে বইয়ে যা আছে সেটাই তোমরা পড়বা। তাহলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন কিসে বলতো, ডাবের পানি, এটা খুবই ইম্পর্টেন্ট। ডাবের পানি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের একটা ফসল, মানে ফসল বলতে গেলে এই জিনিসটা হচ্ছে এরকম যে ডাবের পানিতে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের কারণে হয়ে থাকে। এই ধরনের উদ্ভিদ কোষকে বলা হচ্ছে সিনোসাইট, আর প্রাণী কোষকে বলা হচ্ছে প্লাজমোডিয়াম। খুবই খুবই সিম্পল একটা পড়া, কঠিন কিছু নাই। এখন দেখো আমরা কিন্তু অলরেডি অনেকটা পড়ে ফেলছি, এখানে এই জিনিসগুলো তোমাদের সিকিউতে লাগবে। সিকিউতে তোমাদের খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিকিউতে তোমাদের কি আসে বলতো, এখানে মনে রাখবা যে দেব জনি, এটা এমনি জাস্ট মনে রাখার জন্য, দেব জনি ক্রমাগত ক্রমাগত পুনরায় তোমার কি হবে বলতো, ক্ষত পায়। মনে করো একটা আমাদের অনেক সময় দেখবে যে হিন্দুদের ক্ষেত্রে অনেক দেব দেবীর ক্ষেত্রে তাদের দেখা যায় যে অনেক ধরনের কাহিনী থাকে, তাই না? কাহিনী একটা মনে করো যেমন একটা দেব আছে, দেব জনি ক্রমাগত পুনরায় ক্ষত, ক্রমাগত পুনরায় ক্ষত। মানে দেব মানে হচ্ছে দেহকোষ আর বংশবৃদ্ধি, তাহলে দেহ গঠন আর দৈহিক বৃদ্ধি, বতে হচ্ছে বৃদ্ধি, দৈহিক গঠন আর দতে হচ্ছে দৈহিক গঠন আর বৃদ্ধি। আর বংশবৃদ্ধি মানে কি, এই যে দেখো লেখাই আছে, দেবের ব হচ্ছে বংশবৃদ্ধি। তারপরে জনিতে হচ্ছে জননাঙ্গ আর নিউক্লিয়াস, তাহলে নির্দিষ্ট নিউক্লিয়াস আর নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা করা, নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা করা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা, খুবই ইম্পর্টেন্ট। দেখো একটা হচ্ছে ভারসাম্য রক্ষা করা, আরটা হচ্ছে তোমাদের ক্রোমোজোমের ধ্রুব রাখা। এটা একটু পরে দেখবা, একটু যখন তোমার দেখি পড়াবো, মিওসিস পড়াবো, তখন দেখবে একটা অপশন আছে যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য, তার মানে নিউক্লিয়াস সাইটোপ্লাজম মাতৃকোষও যেমন আছে, তোমাদের অপত্যকোষও সেম পাবা। তাহলে এই জিনিসগুলো একটু তোমাদের ছন্দ দিয়ে পড়া দিলাম, এগুলো একটু মনে রাখা খুব সোজা হয়ে গেল। এখন এই যে লাস্টে একটা পড়া যে ক্রমাগত আছে না, যে ক্রোমোজোমের সংখ্যার সমতা রক্ষা করা, এটা কিন্তু ধ্রুব না। তোমাদের মিওসিসে দেখবা যে লেখা আছে যে ধ্রুবতে রক্ষা করা, তার মানে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবতে রক্ষা করা, এটা কার ক্ষেত্রে যাবে বলতো, ধ্রুবতে রক্ষা করা, এটা যাবে তোমাদের মিওসিসের ক্ষেত্রে। কোথায় যাবে বলতো, মিওসিসের ক্ষেত্রে যাবে। তাহলে মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোমের ধ্রুবতে রক্ষা করা হয়, তাই না? আর এখানে হচ্ছে ক্রোমোজোমের সংখ্যার সমতা রক্ষা করা হয়। তাহলে ক্ষতস্থান পূরণ করা, যে বললাম যে ক্ষত, ক্রমাগত যে ক্র, আর হচ্ছে পুনরায় মানে যে পুনরা পড়া, এটা হয় অলরেডি হয়ে গেছে। আচ্ছা, গুণগত বৈশিষ্ট্য স্থির রক্ষার জানো, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কি হবে, তোমাদের ক্যান্সারের টিউমার হবে, এটা খুবই সোজা ভাই, এখান থেকে অলরেডি তোমাদের সিকিউর পড়া অলরেডি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের একটা মেডিকেলের প্রশ্ন আসছিল এখান থেকে, যে তোমাদের এই যে ক্ষতস্থান পূরণ করার জন্য কি ধরনের আমরা কোষ বিভাজন ইউজ করবো, মানে কি ধরনের কোষ বিভাজন হয় ক্ষতস্থান পূরণ করার জন্য, আমাদের মাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। যে কোনো জায়গায় ক্ষত হলো বা তোমার কেটে গেল, তাহলে সেখানে তোমাদের কি হবে, মাইটোসিস হবে, তাহলে মাইটোসিস হওয়ার মাধ্যমে সেই জায়গায় তোমাদের ক্ষতস্থানটা পূরণ হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা আগে পারবো।
আর দেখো কিছু কোষ আছে যারা হচ্ছে জীবনকাল অতি সীমিত, যেমন মানুষের রক্ত কোষ, এটা হচ্ছে 120 দিন বাঁচে। কত বলো তো? 120 দিন বাঁচে। তাহলে 120 দিন যেহেতু এটা বাঁচতেছে, সেটার জন্য আমরা জানি কি রক্ত কোষ বারবার তৈরি হতে হবে। যেমন কর্নিয়ার বাইরে কোষ, আমাদের চোখের বাইরে অনেক ধুলাবালু মাঝে মধ্যে পড়ে যায়, তাই না? মাঝে মধ্যে পড়ে গিয়ে আমাদের কি হয়, কর্নিয়াটা অনেক সময় ঝাপসা হয়ে যেতে পারে। সেখানে কর্নিয়ার কোষগুলো মাঝে মধ্যে কি হয়, চেঞ্জ হতে থাকে, রিপ্লেস হতে থাকে। যেমন আরবিসি আমাদের রিপ্লেস হয় কত, 120 দিন পর পর রিপ্লেস হয়। কোথেকে তৈরি হয়? আমাদের আমাদের বোন ম্যারো থেকে। কোথেকে তৈরি হয় বলতো? আমাদের আমাদের বোন ম্যারো থেকে তৈরি হয়। বোন ম্যারো থেকে কি তৈরি হচ্ছে? আমাদের বোন ম্যারো থেকে আমাদের তৈরি হচ্ছে এটা, তাই না? বোন ম্যারো থেকে আমাদের তৈরি হবে আমাদের আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট, সবই তৈরি হবে এখান থেকে বোন ম্যারো থেকে। বাট আরবিসি 120 দিন পর আমাদের চেঞ্জ হয়ে যাবে, কারণ আরবিসি হচ্ছে খুবই ক্ষণস্থায়ী। আচ্ছা, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কি হয়? টিউমার ও ক্যান্সার হবে। এবং এই ক্যান্সারটা কেন হবে? কারণ আমাদের একটা প্রোটিন আছে যাকে বলা হচ্ছে P53। এটা হচ্ছে আমাদের কোষ বিভাজনকে নিয়ন্ত্রণে রাখে। কোষ চক্র যেটা আছে আমাদের কোষের বৃদ্ধি, আবার বিভাজন, আর হচ্ছে তোমাদের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এটাকে তোমাদের লিমিটেড একটা তোমার সিকোয়েন্সে রাখে, তাই না? একটা নিয়মের মধ্যে রাখে কে? P53। একটা প্রোটিন, সে হচ্ছে একটা নিয়ন্ত্রক প্রোটিন। সে যদি তোমার নষ্ট হয়ে যায় বা নিয়ন্ত্রণ যদি হারিয়ে ফেলে, তাহলে কি হবে? মানুষের ক্যান্সার সৃষ্টি হবে, তাই না? ক্যান্সার সৃষ্টি হবে। ক্যান্সার থেকে আসছে, ক্যান্সার শব্দটা আছে ক্র্যাব থেকে। কি বললাম? ক্র্যাব থেকে। ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া। কাঁকড়া কেন? কারণ ক্যান্সার যখন ছড়ায় পড়ে, তখন কাঁকড়ার পায়ের মতো এদিক সেদিক একটা মাকড়সার জালের মতো দেখায়, কাঁকড়ার মতো দেখায়, মাকড়সার জালের মতো দেখায়। সেটাকে কি বলা হচ্ছে বলতো? ক্র্যাব, বা আমরা কি বলতেছি? ক্যান্সার বলতেছি। আর ক্যান্সার টিউমারের মধ্যে পার্থক্য যদি বলতে হয়, তাহলে টিউমার হচ্ছে তোমাদের খুব কম ক্ষতিকর, ক্যান্সার হচ্ছে বেশি ক্ষতিকর। এটুকু জানলে মোটামুটি হয়ে যাবে। টিউমার মানে কি? মনে করো কোথাও যে ফুলে গেছে, বা তোমার বেশি কোষ বিভাজনের কারণে কি হয়েছে, এই জায়গাটা ফুলে গেল, বা জায়গাটা মনে হচ্ছে টিউমার তৈরি হয়েছে। আর ক্যান্সার মানে কি? ক্যান্সার অনেক কিছু হতে পারে। ক্যান্সারের কারণে ব্লাড ক্যান্সার হতে পারে, তাই না? যেমন লিউকেমিয়া পড়ছো, ব্লাড ক্যান্সার। ক্যান্সার হচ্ছে তোমাদের স্টপ করা যাবে না। কোষ বিভাজন টিউমারের ক্ষেত্রে একটা পর্যায়ে স্টপ হতে পারে, বাট ক্যান্সারের ক্ষেত্রে কোনো স্টপ নাই। জাস্ট অলওয়েজ তোমার কি করছে? কোষ বিভাজন হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে। মানে কোষ বিভাজন হতে হতে একটা একদম মনে করো রোগটা একসময় মারাই যাবে, তাই না? কেন মারা যাবে? কারণ কোষ বিভাজনের কারণে কি হবে? সেল সাইকেল নষ্ট হয়ে যাবে, ডিএনএ মিউটেশন হবে, এই সব কারণে দেখা যাবে কি রোগটা একসময় মারা যাবে। বাট ক্যান্সার অনেক স্টেজ থাকে, এগুলো আমরা এখন পড়বো না। জাস্ট আমরা পড়তেছি কি, যে কেন আমাদের এটা হচ্ছে। তাহলে P53 প্রোটিন যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের ক্যান্সার হতে পারে। এখন কথা হচ্ছে, কোষচক্র নিয়ন্ত্রণকারী এই যে দুই ধরনের প্রোটিন আছে, এখানে P53 মেনলি হচ্ছে, P53 যদি ডিফেক্টিভ থাকে তাহলে কোষচক্র হারা যাবে। বাট এখানে আরো দুইটা প্রোটিন থাকে যে হচ্ছে নিয়ন্ত্রণ করে, সে হচ্ছে প্রোটিন কাইনেস আর সাইক্লিন। তিনটা প্রোটিন পেলাম আমরা। P53 আমাদের বেস্ট অ্যান্সার, বাট এরপরে হচ্ছে আমাদের প্রোটিন কাইনেস কাজ সাহায্য করে, সাইক্লিন সাহায্য করে। তাহলে টিউমার সৃষ্টি হওয়াকে বলা হচ্ছে অনকোজেনেসিস। জেনেসিস মানে কি? তৈরি হওয়া। জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া। তো জেনেসিস হচ্ছে তোমাদের তৈরি হওয়া। আর অনক মানে হচ্ছে ক্যান্সার। অনক মানে হচ্ছে, অনক মানে ক্যান্সার বলতে বলা যাবে না, টিউমার বলতে হবে। টিউমার হচ্ছে তোমাদের অনক। তাহলে অনকো জেনেসিস মানে হচ্ছে টিউমার তৈরি হওয়া। আর যে কোষচক্র বিনষ্টকারী জিন আছে তাকে বলা হচ্ছে অনকোজিন। অনকোজিন বলা হচ্ছে। আর মিউটোজেনিক পদার্থ মানে হচ্ছে যারা হচ্ছে এগুলো তৈরি করে, মনে করো যারা হচ্ছে যে টাইপ 1 কার্সিনোজেন আছে, টাইপ 2 কার্সিনোজেনিক আছে, যারা হচ্ছে তোমার যে পড়ছো যে ওই জায়গায় তোমাদের ওই যে অনেক আছে পোড়া গ্রিল টিল খাও, তোমাদের ঈদের সময় আসলে দেখা যায় আমরা হচ্ছে পোড়া গ্রিল খাই। তো এগুলো হচ্ছে দেখা যায় কি মাঝে মধ্যে এই পোড়া গ্রিলের কারণে আমাদের এখানে ক্যান্সার জাতীয় পদার্থ থাকে। এগুলো দেখা যায় খাওয়ার কারণে আমাদের টাইপ 2 কার্সিনোজেন, টাইপ 1 কার্সিনোজেন পদার্থ, এগুলো যে আমাদের দেহে ঢোকার কারণে আমাদের যে ডিএনএটা আছে এটা মিউটেশন হয়ে যায়। ডিএনএ মিউটেশন হলে আমাদের ওই জায়গাটাতে কি হবে? কোষচক্র বিনষ্ট হয়ে যাবে। তখন আমাদের দেখা যাবে কি, আমাদের মাইটোসিস যখন ভালো মতো কাজ করতে পারতেছে না, তখন টিউমার হবে, ক্যান্সার হবে, এই জিনিসগুলো আর কি বলা আছে। আচ্ছা, এখানে এখন কথা হচ্ছে যে প্যাপিলোমা, আচ্ছা প্যাপিলোমা ভাইরাস, এটা খুব ইম্পর্টেন্ট। প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার তৈরি করে, এটা দেখতে পারো, খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমাদের যে স্তন ক্যান্সার আছে B6 আর B7, দুটি হচ্ছে আমাদের যে যে স্তনের ক্যান্সার আছে এটা করে থাকে, ঠিক আছে? আচ্ছা, দুটি যে ক্যান্সার তৈরি করে থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে আমাদের জন্য। এটা একটু দেখে রাখিও, B6 আর B7 আর প্যাপিলোমা ভাইরাস, এটা একটু দেখে রাখিও সামান্য, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন তোমাদের অনেকক্ষণ ধরে ক্লাস করাচ্ছি, তোমাদের একটু আমি প্রশ্ন করব, ঠিক আছে? তোমরা অনেকটা তোমরা বোর হয়ে গেছো যে ভাইয়া এখন পড়াচ্ছেন আর পড়াচ্ছেন। যেহেতু মাইটোসিস শেষ করলাম, আমরা একটু প্রশ্নে চলে যাই। আমরা দিয়ে এখানেও সেটা একটু পরে পড়াচ্ছি। প্রশ্নটা হচ্ছে ভাইয়া, যে আমাকে তোমরা বলো যে অপত্য ক্রোমোজোম কোন দশায় পাবা? তোমরা আমাকে বলো যে অপত্য ক্রোমোজোম কোন দশায় তোমরা পাবা, ঠিক আছে? একটু আমাকে বলো যে ভাইয়া অপত্য ক্রোমোজোম তুমি কোন দশায় পাবা? অপত্য ক্রোমোজোম কোন দশায় পাবা? সেটা কি তোমার প্রোফেজ হবে, মেটাফেজ হবে, নাকি অ্যানাফেজ হবে? ঠিক আছে, তোমরা একটু আমাকে কমেন্ট করবে এখন ভাইয়া, কারণ হচ্ছে তোমরা ফোন নিয়ে পড়তেছো এখন। একটু যদি কমেন্ট না করো তাহলে আসলে ক্লাসে দেখবো এমনিতে বোরিং লাগে ভাইয়া। ঠিক আছে, তুমি একটু আমাকে বলো যে ভাইয়া তাহলে কতটুকু বুঝতে পারছো, ঠিক আছে? একটু তোমরা জানাও, ঠিক আছে? একটু তোমরা জানাবা। ঠিক আছে, তোমরা একটু জানাও। আচ্ছা, কথা হচ্ছে ভাইয়া যে, আচ্ছা এটা একটা প্রশ্ন গেল।
আরেকটা প্রশ্ন তোমাদেরকে করি, সেটা হচ্ছে যে তোমরা আমাকে বলবা যে তোমাকে বলো যে ভাইয়া ক্রোমোজোম সবচেয়ে খাটো ও মোটা, ক্রোমোজোম সবচেয়ে খাটো আর মোটা কোন দশায় দেখা যাবে? ক্রোমোজোম সবচেয়ে খাটো আর মোটা কোন দশায় দেখা যাবে? একটু তোমরা আমাকে জানাও যে ক্রোমোজোম সবচেয়ে খাটো মোটা দেখা যাবে কোন দশায়। আচ্ছা, এটা একটা প্রশ্ন গেল। এবং একটা কঠিন প্রশ্ন ধরি তোমাদেরকে, তোমরা এখন বলবা আমাকে যে তোমরা আমাকে বলো যে ক্যারিওকাইনেসিস নামকরণ কে করছে? ক্যারিওকাইনেসিস নামকরণটা কে করছে? আচ্ছা, ক্যারিওকাইনেসিস নামকরণ কে করছে এটা আমাকে বলবা। তারপরে ঠিক আছে, ক্যারিওকাইনেসিস নামকরণ কে করছে? আচ্ছা, ক্যারিওকাইনেসিস নামকরণ কে করছে তোমরা একটু বলবা আমাকে। আর আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমাদের এম ফেজ, আমরা পড়ছি ইন্টারফেজ এম ফেজ, তাহলে এম ফেজে কত পার্সেন্ট সময় সময় থাকে? এম ফেজে কত পার্সেন্ট সময় পাওয়া যায়? এম ফেজে কত পার্সেন্ট সময় পাওয়া যাবে বলো তো? এম ফেজে এম ফেজে কত পার্সেন্ট সময় পাওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে, গুড, ঠিক আছে, গুড। আচ্ছা, এখন কথা হলো যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে আর লাস্ট একটা প্রশ্নের উত্তর দাও। এটা একটু কঠিন প্রশ্ন ধরি তোমাদেরকে, যে আমাদের আমাদের সেন্ট্রোজোম দুইটাও তৈরি হয়েছিল না? সেন্ট্রোজোম ভাগ হয়ে দুইটা সেন্ট্রোজোম তৈরি হলো, পড়াইছি। তাহলে এটা কোন দশায় পাওয়া যাবে? দুইটা সেন্ট্রোজোম তৈরি হলো, সেন্ট্রোজোম বিভক্ত হয়ে তোমার দুইটা সেন্ট্রোজোম তৈরি করলো, তাহলে এই দুইটা সেন্ট্রোজোম কোন দশায় পাওয়া যাবে? দুইটা সেন্ট্রোজোম যে আছে আমাদের, এটা কোন দশায় পাওয়া যাবে একটু বলে রাখো। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমরা ক্লাসটা মোটামুটি করছো, ভালো মতো করছো। ঠিক আছে, ঠিক আছে, ভালো। আচ্ছা, এখন তাহলে যেহেতু অলরেডি বুঝতে পারছো, এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা হচ্ছে এখন শুরু করি। দেখো, আমাদের মোটামুটি আমরা ভালো লাগলো যে তুমি মোটামুটি বুঝতে পারছো ক্লাসটা। এখন নেক্রোসিস শব্দটা আমি তোমাকে বলি। নেক্রোসিস হচ্ছে তোমাদের এনতে হচ্ছে নিউট্রিশন, এনতে হচ্ছে নেক্রোসিস। কি বললাম? এনতে হচ্ছে তোমাদের নেক্রোসিস, এনতে হচ্ছে নিউট্রিশন। তার মানে নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি। কি বললাম? নিউট্রিশন মানে হচ্ছে তোমাদের পুষ্টি, তাই না? নিউট্রিশন মানে হচ্ছে তোমাদের পুষ্টি, তার মানে পুষ্টির অভাবে মারা গেলে তাকে বলা হচ্ছে নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তার মানে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মানে কি? মনে করো আমাদের হাতের এই যে আঙ্গুলগুলো আছে না, এগুলো একসময় জন্মের সময় আমাদের একসাথে থাকে। একসাথে থাকার কারণে কি হয় জানো? আমাদের তখন দেখা যায় যে এই যে একসাথে ছিল এগুলো তো ভাগ হয়ে যেতে হবে, কারণ আঙ্গুলগুলো কি হবে আমাদের আলাদা আলাদা থাকে। তাহলে এর মাঝখানে যে সেলগুলো আছে সেগুলো মারা যায়। দেখো লেখাই আছে যে আমাদের যে বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে হাতের আঙ্গুলগুলো লাগানো থাকে, প্রথমে কি থাকে? হাতের আঙ্গুলগুলো লাগানো থাকে, পরে মাঝখানে টিস্যুটা ধ্বংস হয়ে যায় অথবা ডেড হয়ে যায়, এটাকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এর মাধ্যমে আমাদের 5টা আঙ্গুল তৈরি হয়। যেমন ধরো ঋতিক রোশনের দেখবা একটা আঙ্গুল বেশি আছে, এটাকে বলা হচ্ছে পলিডিকটাইলি। কি বললাম? এটাকে বলা হচ্ছে পলিডিকটাইলি, তার মানে একটা আঙ্গুল বেশি থাকে। এখন মাঝে মধ্যে দেখা যায় আঙ্গুলগুলো বিভক্ত হয় না, অ্যাপোপ্টোসিস হয় না, তখন কারণে কি হয়? তখন আঙ্গুলগুলো একসাথে লেগে থাকে, এটাকে বলা হচ্ছে সিনডিকটাইলি। তোমাদের অবশ্যই এগুলো আপাতত লাগবে না, বাট এখানে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে অন্ত্রের এপিথেলিয়াম কোষের ব্যাপারে। দেখো, আমাদের অন্ত্রের এপিথেলিয়াল কোষগুলো দেখা যায় একটা নির্দিষ্ট সময় পর পরে তোমাদের ডিস্ট্রাকশন হয়ে যায়, ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন আবার নতুন করে অন্ত্রের এপিথেলিয়াম তৈরি করতে হয়। যেমন আমরা পড়ছি না ভিলাই পড়ছি, আমরা অন্তে কি পড়ছি বলতো? ভিলাই পড়ছি না? তাহলে ভিলাইগুলো দেখা যায় যখন আমাদের ডায়রিয়া হচ্ছে, তখন ভিলাইগুলো তোমাদের তোমাদের ছোট হয়ে যাচ্ছে, তখন আমাদের কি হয়? ডায়রিয়া হয়। আচ্ছা, এগুলো জিনিস আমরা খুব বেশি পড়বো না, জাস্ট আমাদের জানতে হবে মাইটোটিক ইন্ডেক্স কাকে বলে। এটা হচ্ছে মোট কোষের সংখ্যা। মনে করো আমাদের কোষ কত বলতো? আমরা একটু পড়ছি 10^14, 10^14 অথবা কি বলা হয় বলতো? 100 ট্রিলিয়ন, তাই না? 100 ট্রিলিয়ন, তাহলে মানে আমাদের মোট কোষ কত বলতো? 100 ট্রিলিয়ন অথবা 10^14। এর মধ্যে কত পার্সেন্ট সংখ্যক আমাদের কোষ মাইটোসিসরত অবস্থায় আছে? মনে করো আমাদের মধ্যে এক মনে কর 10,000 কোষ আমাদের মাইটোসিসরত অবস্থায় আছে, তাহলে মাইটোটিক ইন্ডেক্স যত কম হবে তত ক্যান্সার হওয়ার প্রবণতা কম। তার মানে দেখো লেখাই আছে যে মাইটোসিসরত কোষের সংখ্যা অনুপাত দেখো লেখা আছে, এবং যত বেশি হবে মাইটোটিক ইন্ডেক্স বলে দেয় যে দ্রুত বর্ধনশীল ক্যান্সার কি টিউমার কি না। টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে যদি এমআই যদি বেশি হয়। আর এমআই আসলে আরেক জায়গায় বোঝায়, মায়োকার্ডিয়াল ইনফাকশনকে এমআই বলা হয়, বাট এমআই বলতে আমরা বুঝবো যে মাইটোটিক ইন্ডেক্স এটা যদি বেশি হয় তাহলে ক্যান্সার হতে পারে, কম হলে ক্যান্সার হবে না, এই আর কি। আচ্ছা, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা, অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, আর মাইটোসিসকে বলা হয় তোমার কি বলতো? সমীকরণে কোষ বিভাজন, সমীকরণে কোষ বিভাজন, তাই না? এটাকে বলা হচ্ছে পরোক্ষ বা সমীকরণে। এটা হচ্ছে প্রত্যক্ষ হলে এটা হচ্ছে পরোক্ষ হবে, তাই না? এটা প্রত্যক্ষ হলে ওটা পরোক্ষ হবে। পরোক্ষ কেন বলা হচ্ছে? কারণ সেখানে এটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে তোমার নিউক্লিয়াস আলাদা হচ্ছে, তাকে ক্যারিওকাইনেসিস বলা হচ্ছে, আর সাইটোকাইনেসিস হচ্ছে। তার মানে এখানে আমাদের অ্যামাইটোসিস হচ্ছে সরাসরি হয়, তাহলে সরাসরি হচ্ছে, এটা প্রত্যক্ষ। আর হচ্ছে অপ্রত্যক্ষ, তার মানে কি? সে সরাসরি হচ্ছে না, প্রত্যক্ষ হচ্ছে না, তাহলে অপ্রত্যক্ষ হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া একটু আমরা আগে যাবো। এখন মায়োসিস পড়াটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা মনোযোগ দিয়ে পড়িও। এই পড়াটা শেষে আমি তোমাকে একটা সামান্য প্রশ্ন করবো, যে তুমি ওগুলো যদি উত্তর দিতে পারো তাহলে মেডিকেলে এমন কোনো প্রশ্ন না যে তোমাকে আটকাবে।
ঠিক আছে, মেডিকেল এমন কোনো প্রশ্নই আসবে না যে তোমাকে আটকাবে। তার মানে এখান থেকে যা যা পড়াবো এগুলো যদি একটু মনোযোগ দাও তাহলে এখনই দেখবা তোমাদের মায়োসিসে কোনো সমস্যাই থাকবে না। সমস্যা কিছু থাকারও কথা না, কারণ তোমরা এই চ্যাপ্টারটা জানো, অনেক অনেক ভালো পারো। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যাবে। কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। কেন অর্ধেক হবে ভাইয়া? কেন হবে? কারণ এখানে আমাদের নিউক্লিয়াস দুইবার বিভাজন হবে। নিউক্লিয়াস N2, কি বললাম? N2, কি বললাম? N2, তার মানে নিউক্লিয়াস দুইবার বিভাজন হবে। নিউক্লিয়াস হচ্ছে দুইবার বিভাজন হবে এবং ক্রোমোজোম মাত্র একবার, ক্রোমোজোম মাত্র একবার বিভাজন হবে। ক্রোমোজোম মাত্র একবার বিভাজন হয়ে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, তাই না? মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, ক্রোমোজোম সংখ্যা 4টি অপত্য কোষ, খুবই ইম্পর্টেন্ট ভাই, 4টা, খুবই ইম্পর্টেন্ট ভাই, 4টা। প্রত্যেকটা কথা ভাই ইম্পর্টেন্ট। দেখো আমি প্রশ্ন কিন্তু ক্লাসটা শেষে প্রশ্ন করবো। এখন এই 4টা কেন হচ্ছে বলো? কারণ প্রথমে এখানে আমাদের মিওসিস 1 আছে। কি আছে বলো তো? মিওসিস 1 আছে, মিওসিস 2 আছে। তাহলে মিওসিস 1 এ তোমাদের দুইটা কোষ হবে, তাহলে 2 2 4, দুইটা কোষ থেকে তোমাদের টোটাল 4টা কোষ হয়ে যাবে। তাহলে এখান থেকে এটুকু জানতে হবে। আর একে একে মিওসিস কেন নামকরণ করা হয়েছে একটু পরে দেখবো, মিওসিস নামকরণটা কে করছে আসলে। ঠিক আছে, মিওসিস মানে হচ্ছে লেসেন, মানে হ্রাস পাওয়া। মিয়াস মানে হচ্ছে হ্রাস পাওয়া বা লেসেন হয়ে যাওয়া। তাহলে এখান থেকে নামকরণ আসছে আমাদের মিওসিস। এখন এই জায়গাটা একটু আমি বলে দিই, এই জায়গাটা একটু অনেকে অনেক বেশি কঠিন করে পড়ে, আমি তোমাকে সিম্পলি পড়ে দিচ্ছি। দেখো, বেনেডিনো হাউসার, হতে হাউসার হতে হ্যাপ্লয়েড, হতে হাউসার হতে হচ্ছে হ্যাপ্লয়েড। তার মানে হ্যাপ্লয়েড মানে কি? গ্যামিটের হ্যাপ্লয়েড, তার মানে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস আমাদের গোলকৃমি, তাই না? অ্যাসকারিস আমাদের লুম্ব্রিকয়েডস হচ্ছে গোলকৃমি। এর কৃমির গ্যামিটে আমাদের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করছে কে? হতে হ্যাপ্লয়েড, হতে হচ্ছে হাউসার, হতে হ্যাপ্লয়েড, হতে হচ্ছে হাউসার। তাহলে হাউসার হচ্ছে হ্যাপ্লয়েড। শেষ, আমাদের পড়া শেষ ওখানে। স্ট্র্যাসবার্জার মানে এখানে শ আছে, স্ট্র্যাসবার্জারের শ আছে না, মানে সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ মানে যে শ এখানে লিখে দিবা, একটা শ লিখে দিবা, সপুষ্পক উদ্ভিদ। তাহলে স্ট্র্যাসবার্জার হচ্ছে সপুষ্পক উদ্ভিদ অথবা পুষ্পক উদ্ভিদে আমাদের এই ধরনের হ্রাসমূলক কোষ বিভাজন আমাদের লক্ষ্য করছে। আচ্ছা, ফার্মার আর মুর মতে হচ্ছে মিওসিস। মুরের মানে কি রাখবা? ফার্মারের ম আর হচ্ছে মুর। তাহলে ফার্মারের ম মতে মুর, মুর দেখে মনে রাখবো মিওসিস নামকরণ করছে। তাহলে মিওসিস নামকরণ কে করছে? আমাদের মিওসিস, আমাদের সর্বপ্রথম বিভাজনকে মিওসিস বলে বা নামকরণ করছে কে? ফার্মার আর মুর। মতে মুর, ফার্মার হচ্ছে ম আছে, তাহলে মতে হচ্ছে মিওসিস। ঠিক আছে, আর বভিরির মধ্যে রাখবা যে ও আছে না, দেখো তো ও আছে না, বভিরির মধ্যে কি আছে বলো তো? ও আছে না? তাহলে বভিরির ওতে মনে রাখবা তুমি, যেটা হচ্ছে তোমাদের গোলকৃমি। ও মানে গোল না, গোল দেখতে। তাহলে গোলকৃমির মধ্যে আমাদের কে দেখছে বলো তো? আমাদের বোভেরি। বোভেরির মধ্যে ও আছে, ও মানে হচ্ছে গোল, গোল মানে হচ্ছে গোলকৃমির মধ্যে এনি দেখতে পারছে। ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করো ভাইয়া, যে বলো তো গোলকৃমি কোন কোন পর্বে বোঝায়? একটা হচ্ছে তোমাদের ফিতা, একটা তোমাদের চ্যাপ্টা কৃমি, আর তোমাদের গোলকৃমি। তাহলে গোলকৃমি কোন পর্ব, এটা একটু তোমার কমেন্ট করে জানাবা। তোমার দেখি তোমাদের অন্য চ্যাপ্টারে পড়া কি অবস্থা, বায়োলজিতে কে কতটা ভালো পারো, যে তোমাদের গোলকৃমি কোন পর্বে প্রাণীকে বলা হচ্ছে গোলকৃমি। একটা আছে চ্যাপ্টা কৃমি, একটা গোলকৃমি। তোমরা বলবো আমাকে গোলকৃমি কোন পর্বের মধ্যে পড়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে জননাঙ্গের। আচ্ছা, জননাঙ্গে তোমাদের কথা মনে রাখতে হবে যে জনন মাতৃকোষে, কি বললাম? জনন মাতৃকোষে আমাদের এই যে আমাদের মিওসিস হবে, জনন মাতৃকোষের মধ্যে আমাদের মিওসিস হবে। এখন কিছু কিছু প্রাণী আছে যারা হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে কি তাদের মধ্যে কোনো আমাদের হবে না? কারণ আমরা জানি যে মিওসিস হয় সবসময় ডিপ্লয়েড কোষে। বাট যারা হচ্ছে হ্যাপ্লয়েড, তাই না, যারা হচ্ছে হ্যাপ্লয়েড, তাদের ক্ষেত্রে কি হবে বলতো? যারা হচ্ছে হ্যাপ্লয়েড তাদের ক্ষেত্রে আমাদের একটা মজার জিনিস করবে। মজার জিনিসটা কি? তারা যখন হ্যাপ্লয়েড কোষ মিলিত হবে তখন তারা হবে জাইগোট। জাইগোটের কারণে কি হবে? সে ডিপ্লয়েড হয়ে যাবে। তার মানে জাইগোট হওয়ার পরে তাদের মিওসিস হবে। কি বললাম? জাইগোট হওয়ার পরে যারা হচ্ছে হ্যাপ্লয়েড তাদের ক্ষেত্রে জাইগোট হওয়ার পরে মিওসিস হবে। তার মানে মিওসিস হচ্ছে তোমাদের যারা নিম্ন শ্রেণী, যারা হ্যাপ্লয়েড উদ্ভিদ, তাই না, হ্যাপ্লয়েড জীব, তাদের ক্ষেত্রে মিওসিস হচ্ছে নিষেকের পর জাইগোটে হবে, তাই না, জাইগোটে হবে। আর যারা উচ্চ শ্রেণী তারা তো আগে থেকে ডিপ্লয়েড আছে, তাদের ক্ষেত্রে মায়োসিস হবে জনন মাতৃকোষে, তাই না, জনন মাতৃকোষে। এটা একটু তোমাদেরকে বুঝাই। মনে করো তোমাদের একটা প্রাণী আছে, সে হচ্ছে হ্যাপ্লয়েড, এখানে একটা আছে হ্যাপ্লয়েড। তাহলে এই যখন তোমার জাইগোট তৈরি করবে তখন তোমাদের কি হয়ে যাবে? তোমাদের 2n হয়ে যাবে। তাহলে এই 2nটা তোমার কি হবে? এখন দেখো তোমাদের নিম্ন শ্রেণী উদ্ভিদের ক্ষেত্রে জাইগোট, তাহলে নিম্ন শ্রেণী উদ্ভিদের ক্ষেত্রে জাইগোটে হচ্ছে তোমাদের কি হবে বলতো? জাইগোটে তোমাদের মিওসিস হবে। তাহলে এখানে যদি মিওসিস হয় তাহলে তুমি এখান থেকে কয়টা পাবা বলতো? এখান থেকে তুমি 4টা পাবা। কারণ আমরা কি জানি 4টা তোমাদের হ্যাপ্লয়েড সেল আছে। তো 4টা তোমাদের হ্যাপ্লয়েড সেল কোথা থেকে পাচ্ছ? তোমাদের মিওসিসের মাধ্যমে, যারা নিম্ন শ্রেণী, তাই না, যারা হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ, যারা হচ্ছে নিম্ন শ্রেণী, তাই না, যারা হচ্ছে তোমাদের নিম্ন শ্রেণী, তাই না, যারা হচ্ছে তোমাদের নিম্ন শ্রেণীর উদ্ভিদ, যারা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তাদের ক্ষেত্রে তোমাদের এই যে জাইগোটের মধ্যে তোমাদের কি হবে? মিওসিসটা হবে। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই 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 ইম্পর্টেন্ট ভাইয়া, এটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, তোমরা বলতেছো অ্যানালিডা, গুড, অ্যানালিডাটা হচ্ছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টিউব, ঠিক আছে, বুঝতে পারছো আই গেস। এখন কথা হচ্ছে ভাইয়া যে আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আগাইতে পারি। দেখো আমাদের কি কিছু বাদ গেছে এখান থেকে রে? এখানে মোটামুটি এটা পড়া শেষ। এখানে লেখা আছে দেখো, ডিপ্লয়েড জীবে তোমাদের মায়োসিস ঘটবে তোমাদের গ্যামেট গঠনের ঠিক পূর্বে।
গ্যামেট গঠনের ঠিক পূর্বে, তার মানে কি জননমাতৃ কোষে, তাই না? জননমাতৃ কোষ কোথায় দেখতে দেখি আমরা, যে মনে করো আমাদের একটা সেল আছে, সে হচ্ছে মনে করো তোমার তুমি তোর চিন্তা করো তুমি এটা, তোমার ডিপ্লয়েড কোষে তোমার যখন জননমাতৃ কোষ থেকে তোমার সৃষ্টি হবে তখন তোমাদের মিওসিস হবে। বা যারা হচ্ছে হ্যাপ্লয়েড তাদের ক্ষেত্রে তোমাদের জাইগোট হবে, তার মানে তারা মনে করো স্পোর তৈরি করলো, তারা স্পোর হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে হ্যাপ্লয়েড স্পোর থেকে তোমাদের কি হবে, জাইগোট হবে, জাইগোট থেকে তোমাদের 4টা তোমাদের কোষ সৃষ্টি হবে। আচ্ছা, এখন হচ্ছে ডিপ্লয়েড জীবে মিওসিস ঘটে গ্যামেট গঠনের ঠিক পূর্বে, তার মানে গ্যামেট যখন ঘটতেছে মনে করো এখান থেকে গ্যামেট আসবে, গ্যামেট গঠনের ঠিক একদম পূর্বে তোমাদের মিওসিস হবে। আর এর পরে তুমি যদি চিন্তা করো যে যারা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ তাদের ক্ষেত্রে তোমাদের টার্মিনাল বলতে তোমাদের একটু দেখাই দাঁড়াও, তাহলে ডিপ্লয়েড জীবে এই ধরনের ইয়েকে বলা হচ্ছে টার্মিনাল। তাহলে আমাদের ক্ষেত্রে টার্মিনাল মিওসিস ঘটে। তাহলে টার্মিনাল মিওসিস কি? টার্মিনাল মানে হচ্ছে একদম তোমাদের জননমাতৃ কোষে গ্যামেট গঠনের ঠিক পূর্বেই তোমার ঘটবে, এটাকে বলা হচ্ছে টার্মিনাল, এটাকে বলা হচ্ছে তোমাদের টার্মিনাল, এটাকে বলা হচ্ছে টার্মিনাল। আর যদি বলি যে না ভাই টার্মিনাল চাচ্ছি না, আমি চাচ্ছি সপুষ্পক উদ্ভিদ, তাহলে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এখানে অবশ্য তোমাদের এটা কি দেওয়া আছে, এখানে হচ্ছে মিসিং কেসে, ওই চ্যাপ্টারটা মিসিং গেছে, তবে এটা বলে দিচ্ছি। একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে তোমাদের স্পোরিক দেখা যাবে, কি বললাম, স্পোরিক দেখা যাবে। তাহলে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে স্পোরিক দেখা যাবে, তাহলে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে তোমাদের স্পোরিক মিওসিস দেখা যাবে। তাহলে স্পোরিক মিওসিস দেখা যাবে কার ক্ষেত্রে বলো তো? স্পোরিক মিওসিস দেখা যাবে তোমাদের সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে লিখে রাখো, তোমাদের বইয়েটা আছে, সে তোমাদের যেহেতু বইয়ে আছে এটা হালকা মতো লিখে দিচ্ছি কেন, এটা এখানে ইম্পর্টেন্ট আছে। পুষ, তাহলে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে স্পোরিক। আর যারা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড উদ্ভিদ তাদের ক্ষেত্রে তোমার কি হবে বলতো? জাইগোটিক মায়োসিস হবে, তাহলে জাইগোটিক মায়োসিস হবে, তাহলে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে স্পোরিক হবে, ঠিক আছে, স্পোরিক হবে। ঠিক আছে, এটা পারবা, এটা তোমাদের সিম্পল আছে, এটা না পারার কিছু নাই। আর মিওসিসের গুরুত্ব হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে ডিপ্লয়েড জীবে আমাদের মিওসিস হবে, ডিপ্লয়েড জীবে আমাদের মিওসিস হবে, ডিপ্লয়েড জীবে আমাদের মিওসিস হবে। কেন? কারণ মিওসিসের মাধ্যমে আমাদের হ্যাপ্লয়েড ক্রোমোজোম হবে। এখন তুমি মনে করো যে হ্যাপ্লয়েড কোষে যদি তোমার মিওসিস হয় তাহলে তোমার কি হবে, n⁻2 হয়ে যাবে, তাহলে n⁻2 কি হতে পারে, কখনো হতে পারে না। তার মানে আমাদের অবশ্যই ডিপ্লয়েড কোষেই আমাদের মিওসিস হবে, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। একটা মাতৃকোষ থেকে তোমাদের 4টা হ্যাপ্লয়েড কোষ হবে, 4টা হবে, একটা না কিন্তু, মানে 2টা না কিন্তু, কারণ 2টা কেন হচ্ছে না, কারণ মিওসিস 1 আছে, মিওসিস 2 আছে, তাহলে মিওসিস 1 এ তোমার 2টা হবে, মিওসিস 2 এর দিকে কি হবে তোমাদের 2 2 4, মানে 4টা হয়ে যাবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে, এটা এক কথা বলতে গেলে তোমাদের জিনের পরিবর্তন ঘটে, তাই না? ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস মানে কি? ক্রোমোজোমগুলো একে অপরের সাথে প্যাকারিন দশা গিয়ে তোমাদের তোমাদের জিনের পরিবর্তন ঘটাবে। আচ্ছা, মিওসিস হলো জীবদেহের মধ্যে বৈশিষ্ট্য সৃষ্টি, তাহলে বৈশিষ্ট্য সৃষ্টি কে করবে? মিওসিস করবে। আচ্ছা, এখন আসলে আমাদের মেইন পড়ে চলে আসি, মিওসিস 1 আর মিওসিস 2। তার মানে আমরা জানি কি বলতো, যে প্রথমটা হচ্ছে মিওসিস 1, তার মানে সে হচ্ছে তোমাদের সমীকরণিক কোষ বিভাজন, মানে হ্রাসমূলক কোষ বিভাজন। আর মিওসিস 2 হচ্ছে তোমাদের মানে সমীকরণিক, তার মানে মিওসিস 1ই হচ্ছে তোমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, আর মিওসিস 2 এ তোমাদের ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে, সে হচ্ছে মাইটোসিসের মতো। কি বললাম? মাইটোসিসের মতো। এখন দেখো আমাদের যে মিওসিস 1 আছে, মিওসিস 1 এর যে প্রোফেজ দশা, সেই প্রোফেজ দশাটা অনেক দীর্ঘ, অনেক দীর্ঘ হওয়ার কারণে তাকে আমরা 5টা ভাগে ভাগ করি, লেপ্টোডিন, জাইগোটিন, প্যাকাইটিন আর ডিপ্লোডিন আর ডায়াকাইনেসিস। একটু পরে পুরোটা আমি পড়াই দিব, বাট এখানে মনে রাখতে হবে যে মায়োসিস 1 কে বলা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন, মানে এক কথায় তোমার এটাকে বলা হচ্ছে মিওসিসের মেইন পার্ট, মানে রিডাকশনাল অথবা হ্রাসমূলক বিভাজন। আর যেটা মায়োসিস 2 সেটা হচ্ছে তোমাদের ইকুয়েশনাল অথবা সমীকরণিক, ইকুয়েশনাল অথবা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, ইকুয়েশনাল অথবা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়ে থাকে। ঠিক আছে ভাই, খুব ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে এই ইকুয়েশনাল বা সমীকরণের কোষ বিভাজন যেটা আছে, এই পার্টটা পুরাপুরি মাইটোসিসের মতো, পুরাপুরি মাইটোসিসের মতো, বাট আলাদা কোনটা? এই যে তোমাদের মায়োসিস 1, তার মধ্যে যে প্রোফেজ 1 আর মেটাফেজ 1, এই জায়গাটাতে মেইন পার্থক্যটা আসে। একটু পরে দেখাচ্ছি তোমাকে যে কোন জায়গাতে মেইনলি পার্থক্যটা আসে। কথা হচ্ছে যে মায়োসিস 1 আর মায়োসিস 2 এর মাঝে যে সময়টা আছে তাকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। দেখো লেখাই আছে, মায়োসিস 1 আর মায়োসিস 2 এর মাঝে যে সময়টা তাকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। আর মায়োসিস 1 এর যে আগের সময় তাকে বলা হচ্ছে ইন্টারফেজ। এই দশায় তোমাদের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। আবার বলতেছি ভাই, এই দশায় বলা হচ্ছে তোমাদের বিপাকীয় নিউক্লিয়াস। বিপাকীয় নিউক্লিয়াস কথা বলা হচ্ছে ইন্টারফেজ দশায় তোমাদের নিউক্লিয়াসকে বলা হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। এবং ডিএনএ দ্বিত্বনটা কোথায় হচ্ছে বলতো? এখানে কি এস দশা হবে? এখানে কিন্তু এস দশা হবে না, এটা কোথায় হবে? প্রোফেজ 1 এর পূর্বে হবে, প্রোফেজ 1 এর পূর্বে হবে। তার মানে এখানে এস দশা হবে না, এখানে হচ্ছে তোমাদের প্রোফেজ দশার পূর্বে হবে। খুব ইম্পর্টেন্ট ভাইয়া, দেখো লেখা আছে যে এখানে আমাদের যে, দেখো খুব ইম্পর্টেন্ট, এখানে লেখা থাকবে একটু পরে, যে মানুষের শুক্রাশয়ে এই যে প্রোফেজ 1 যেটা বললাম সবচেয়ে দীর্ঘস্থায়ী। আমরা কিন্তু একটু তোমাকে প্রশ্ন করি যে আমাদের মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ। তাহলে এখানেও দেখো, এখানে হচ্ছে তোমার সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ 1। প্রোফেজ 1টা সবচেয়ে দীর্ঘ, এই জন্য এটাকে কয় ভাগে ভাগ করা হয়? 5টা ভাগে ভাগ করা হয়। এই যে 5টা ভাগে ভাগ করলাম, এর মধ্যে প্রথমটাই হচ্ছে লেপ্টোটিন, একটু পরে দেখাচ্ছি। দেখো এই যে আমাদের মায়োসিসটা হবে, এটা শুক্রাশয়ে লাগে হচ্ছে 1 সপ্তাহ,
এই মায়োসিস 1টা হচ্ছে 1 সপ্তাহ লাগে, আর পূর্ণ মায়োসিস 1 মায়োসিস 2 তো পুরোটা হতে লাগে কত সময় বলো তো? প্রায় 1 মাস সময় লাগে। তার মানে মিওসিস জিনিসটা অনেক লম্বা সময় ধরে হয়, অনেক লম্বা সময় ধরে হয়। প্রোফেজ 1এই লাগে তোমাদের কত বলো তো? 1 সপ্তাহ লাগে, আর পুরো জিনিসটা লাগে 1 মাস, পুরো জিনিসটা লাগে 1 মাস। তবে প্রোফেজ শুরু হওয়ার আগেই তোমাদের ডিএনএ অনুলিপিত হবে। সেটা কি এস দশা হবে? এস দশা হবে না, এটা আমাদের করতে হবে প্রোফেজ 1-এর আগেই হয়ে যাবে, প্রোফেজ 1-এর আগে হয়ে যাবে, সামান্য আগে হয়ে যাবে। তার মানে হচ্ছে কি বলতো? প্রোফেজ 1-এর সামান্য আগেই হয়ে যাবে। আচ্ছা, কথা হচ্ছে যে এই যে দেখো লেখাই আছে, সেম ভাবে আমাদের জানতে হবে যে আমাদের যে লেপ্টোডিন আছে, লেপ্টোডিন মানে মানে সুতার মতো, চিকন সুতার মতো। চিকন সুতার মতো মানে কি? এই যে তুমি একটু পরে চিত্র দেখাবো অবশ্য, যে এখানে একইভাবে জলবিয়োজন ঘটবে এবং তোমাদের রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি হবে। কারণ আমি এটাকে বলছি ক্রোমোজোম মানে কি? ক্রোমো মানে হচ্ছে রং, জোম মানে হচ্ছে দেহ, তাহলে ক্রোমোজোম হচ্ছে রঞ্জিত দেহ। তার মানে ক্রোমোজোম মানে হচ্ছে রঞ্জিত দেহ, এখানে তোমাদের রঞ্জন ধারণ ক্ষমতা প্রথমেই বৃদ্ধি পাবে। এখন ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার মানে কি একটু তোমাদের চিত্র দেখে বুঝাই। মনে করো আমাদের ক্রোমোজোমগুলো হচ্ছে জলবিয়োজন হবে। এখন আমাদের নিউক্লিয়াসের মধ্যে নর্মালি আমাদের নিউক্লিয়াস, এখানে আমাদের অনেকগুলো ক্রোমাটিন তন্তু থাকবে। এখন এই নিউক্লিয়াসের মধ্যে এখানে আমাদের মনে করি এটা একটা ক্রোমা লেপ্টোডিন দশা তৈরি হলো, এটা অবশ্যই জাইগোটিন দেখাচ্ছি তোমাকে। জাইগোটিন দশা কি হবে? সমস্ত ক্রোমোজোমগুলো একসাথে আসবে, এসে আমাদের স্থানীয়ভাবে ডিএনএ কয়েলিং হবে, স্থানীয়ভাবে ডিএনএ কয়েলিং হবে। ঠিক আছে, এর মধ্যে কি হবে? ক্রোমোমিয়ার তৈরি হবে। তাহলে এগুলো দেখাচ্ছি কি বলতো? এগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে তোমাদের ক্রোমোমিয়ার। এগুলো হচ্ছে তোমাদের কি বলতো? ক্রোমোমিয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের ক্রোমোমিয়ার। এখন কথা হচ্ছে ভাই, ক্রোমোমিয়ারের এই যে পার্টটা দেখালাম, এখানে আমাদের প্রাণী কোষে বুকে দেখা যায়। কি বললাম? প্রাণী কোষে বুকে দেখা যায়, অথবা তোমাদের ফুলের তোড়ার মতো দেখা যায়। তার মানে এটা হচ্ছে বুকের মতো তৈরি হবে। কিরকম তৈরি হবে তোমাকে বলি। ক্রোমোজোম গুলো হচ্ছে একটা জায়গায় এসে এরকম করে থাকবে, এরকম করে তোমার একসাথে থেকে যাবে, এরকম করে থাকার কারণে তোমার বুকে তৈরি হবে, ফুলের তোড়ার মতো লাগবে। দেখো ফুলের তোড়ার মতো লাগতেছে না রে? তাহলে এই যে দেখো ফুলের তোড়ার মতো একটা তৈরি করলাম, এটাকে বলা হচ্ছে বুকে। একটু পরে দেখবো বুকে তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে প্রাণী কোষে, পথে প্রাণী কোষ, সাথে পোলারাইজড, পথে প্রাণী কোষ, পথে হচ্ছে পোলারাইজড, পথে হচ্ছে পোলারাইজড। তাহলে পোলারাইজ বিন্যাস কোথায় ঘটবে? প্রাণী কোষে আমাদের পোলারাইজ বিন্যাস ঘটবে, প্রাণী কোষে আমাদের পোলারাইজ বিন্যাস ঘটবে। তাহলে প্রাণী কোষে আমাদের পোলারাইজ বিন্যাস ঘটবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পোলারাইজ কথাটাই, কারণ এটা অনেকেই বুঝে না। তাহলে ক্রোমোজোমে অনেকগুলো বহু ক্রোমোমিয়ার দেখা যাবে। কেন দেখা যাবে? কারণ এখানে স্থানীয়ভাবে ডিএনএ কয়েলিং হবে, স্থানীয়ভাবে ডিএনএ কয়েলিং এর কারণে আমাদের ক্রোমোমিয়ার দেখা যাবে। এবং মনে রাখতে হবে যে ক্রোমোজোমগুলোকে একত্রে ফুলের তোড়ার মতো দেখা যাবে, একটু বললাম, যেকে বলা হচ্ছে বুকে বলা হচ্ছে। এবং প্রাণী এটাকে নামকরণ করছে ডার্লিংটন। আমরা অনেক আছে না, অনেক ডার্লিং বলি, তো ডার্লিংকে আমরা কি দিব? ফুলের তোড়া দিব, তার মানে বুকে দিব। আর হচ্ছে প্রাণী কোষে ক্রোমোমিয়ারের পোলারাইজড বিন্যাস দেখা যায়, পোলারাইজড বিন্যাস দেখা যায়। আচ্ছা, এটা পারবো আমরা। এখন কথা হচ্ছে ভাইয়া যে জাইগোটিন, মানে রাখবে জাইগোটিন মানে হচ্ছে দুইটা একসাথে মিলিত হবে। দেখো এখানে লেখছে, কিন্তু দেখো আমাকে এটা কি দেখলাম, দেখো এটা সিনাপসিস, এটাকে বলা হচ্ছে সিনাপসিস। তাহলে সিনাপসিস জিনিসটা কি? হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে? মনে করো আমাদের 46 জোড়া, মানে 46টা অথবা আমাদের 23 জোড়া ক্রোমোজোম আছে, তাই না? 23 জোড়ার মধ্যে আমাদের মনে করো 11 নম্বর ক্রোমোজোম, যেটা আমাদের ইনসুলিন থাকে। কি বললাম? 11 নম্বর ক্রোমোজোম যেখানে ইনসুলিন থাকে। তাহলে ইনসুলিন যেখানে থাকে 11 নম্বর ক্রোমোজোম কয়টা আছে বলতো? দুইটা আছে। একটা তোমাদের খাটো বাহু থাকবে, একটা হচ্ছে বড় বাহু থাকবে। তাহলে একটা খাটো বাহু, একটা হচ্ছে বড় বাহু। ইনসুলিনে কয়টা আছে বলতো? দুইটা আছে এরকম, তাই না? এই যে ইনসুলিনে 11 নম্বর ক্রোমোজোম, কত নম্বর ক্রোমোজোম বলতো? 11 নম্বর ক্রোমোজোম। তাহলে 11 নম্বর ক্রোমোজোম কয়টা আছে? দুইটা আছে। এর মধ্যে এখানে আমরা জানতে হবে, এটাকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। কি বলতেছি? হোমোলগাস ক্রোমোজোম। তো হোমোলোগাস ক্রোমোজোম অথবা কি বলতে পারি? সমসংস্থ। কি বলতে পারি? সমসংস্থ বলতে পারি। তাহলে কি বলতে পারি বলতো? ক্রোমোজোম। তাহলে সমসংস্থ ক্রোমোজোম এখানে কাকে বলছে? এই যে দেখো সেম নাম্বার 11 নম্বর ক্রোমোজোম দুইটা আছে, তার মানে এটাকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোম গুলো যখন একসাথে থাকবে তখন তাকে বলা হচ্ছে জাইগোটিন, তাই না? এটাকে এই দশাকে বলা হচ্ছে সিনাপসিসের মাধ্যমে তারা কি তৈরি করবে? একটা পেয়ার তৈরি করবে। এই পেয়ার কোথায় তৈরি হবে? জাইগোটিন দশায় তোমাদের তৈরি হবে। তাহলে এই যে জাইগোটিন দশায় তোমাদের পেয়ার তৈরি হলো, এই পেয়ারের মাধ্যমে কি হবে? বাইভ্যালেন্ট তৈরি হবে। তার মানে এটাকে কি বলা হচ্ছে বলতো? এই জিনিসটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। এটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট বলা হচ্ছে। তাহলে বাইভ্যালেন্ট কাকে বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে তোমাদের বাইভ্যালেন্ট। তাহলে বাইভ্যালেন্ট কাকে বলা হচ্ছে? এই যে তোমাদের হোমোলোগাস ক্রোমোজোম 11 নম্বর ক্রোমোজোম, যেখানে তোমাদের ইনসুলিন তৈরি হয় খাটো বাহুর শীর্ষে। কথা বললাম, এই যে দেখো খাটো বাহুর শীর্ষে এখানে তোমাদের ইনসুলিন থাকে। তাহলে ইনসুলিন কোথা থেকে তৈরি হয় বলতো? তোমরা একটু উত্তর করবা যে আমাদের আলফা কোষ আছে না, প্যানক্রিয়াসে আলফা কোষ, বিটা কোষ, তাহলে কোত্থেকে আমাদের ইনসুলিন তৈরি হবে? আমাদের ইনসুলিন কোত্থেকে তৈরি হবে ভাইয়া? ইনসুলিন কোথা থেকে তৈরি হবে? আলফা কোষ থেকে না বিটা কোষ থেকে? গামা কোষ থেকে। তাহলে আলফা কোষ থেকে তৈরি হলে আমরা আলফা কোষ থেকে কি তৈরি হবে বলো দেখি? আলফা, বিটা, গামা। একটু তোমরা উত্তর করে দিবা, এটা আগে তোমাদের পারা কথা। আচ্ছা, এখন আমরা মেইন পড়াতে আসি। এখন আমাদের হোমোলোগাস ক্রোমোজোম গুলো যেটা বললাম, ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হবে। জোড় সৃষ্টি হওয়ার মাধ্যমে সিনাপসিস হবে, এবং একসাথে কি বলা হচ্ছে তাকে? একসাথে বলা হচ্ছে আমাদের বাইভ্যালেন্ট। একসাথে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। এটা আমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিল যে আমাদের বাইভ্যালেন্ট কিভাবে তৈরি হয়।
মানে বাইফিলেনটা আসলে যে তৈরি হচ্ছে আমাদের জ্যাকোনিন দশা, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বাইফিলেন বলা হচ্ছে। আচ্ছা, এখন আমাদের মোটামুটি এই জায়গাটা পড়া শেষ। আমরা এখন জানবো যে প্যাকাইটিন দশায় কি হয়। এটা তোমরা আগে অনেক ভালো পারার কথা যে প্যাকাইটিন দশায় আসলে কি হয়। প্যাকাইটিন দশায় আমাদের যেটা হবে সেটা হচ্ছে এক কথায় ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভার মানে কি, আমরা একটা চিত্র নেই। মনে করো যে আমাদের ক্রোমোজোমের মধ্যে হোমোলোগাস ক্রোমোজোম আছে না, হোমোলোগাস ক্রোমোজোমগুলো এরকম ছিল, এখন এরা আবার ওই সেম ভাবে ক্রোমাটিড তৈরি করবে। তার মানে আমাদের এই মাঝ বরাবর ভেঙে যাবে, কি বললাম? মাঝ বরাবর ভেঙে যাবে, কি বললাম? মাঝ বরাবর ভেঙে যাবে। তার মানে মাঝ বরাবর ভেঙে গেলে কি হয় বলতো? আমাদের ক্রোমাটিড তৈরি করবে, তাই না? আমাদের হচ্ছে ক্রোমাটিড তৈরি করবে। তাহলে আমাদের এখান থেকে কি তৈরি হবে বলতো? এই যে একটা আমাদের একটু একটু বড় করে দিতে হবে, তাহলে এখানে আমাদের ক্রোমাটিড তৈরি হবে, তাই না? তাহলে এই যে আমাদের কি হলো, ক্রোমাটিড তৈরি হলো। এখন এখানে বলো তো কয়টা ক্রোমাটিড আছে? তোমরা প্রশ্ন করলাম ভাই এখানে কয়টা ক্রোমাটিড আছে? আমরা এখানে যাবো 1 2 3 4, তাহলে 4টা ক্রোমাটিড আছে। এই যে 4টা ক্রোমাটিড হলো, এটাকে বলা হচ্ছে টেট্রাড। তো কি বলা হচ্ছে ভাইয়া? এটাকে বলা হচ্ছে টেট্রাড, এটাকে বলা হচ্ছে টেট্রাড। গুড, বিটাসিলি হবে, ঠিক আছে, গুড। আচ্ছা, তোমরা কিন্তু সবাই যারা যেটা কমেন্ট করতেছো তার জন্য খুবই থ্যাংক ইউ, কারণ হচ্ছে এটাতে কিন্তু তোমাদের রিভিশন হচ্ছে ভাইয়া। যারা জানো বা তোমরা অলরেডি মেসেজ করতেছো তাতে কিন্তু অলরেডি বলা যায় যে মেডিকেল এডমিশনে এগুলো যদি প্রশ্ন আসে তুমি কিন্তু পারবা। কারণ হচ্ছে কি, যারা হচ্ছে একবার কোনো জায়গায় লিখে, কোনো একটা লিখে লিখে পড়াশোনা করে অথবা তোমার কমেন্ট করে, তখন কিন্তু জিনিসটা মনে থাকে। এখন কথা হচ্ছে এখানে 4টা ক্রোমাটিড হলো, কি হলো বলো তো? 4টা ক্রোমাটিড। এখন এই 4টা ক্রোমাটিডের মধ্যে এই যে দেখতেছো যে এই পার্টটা তোমার সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড, দেখো এইটা হচ্ছে সেম, আলাদা কালার দিয়ে দেখাই। এটা হচ্ছে 1 আর 2, এটা হচ্ছে 3 আর 4। এখন এইগুলো হচ্ছে সিস্টার, এই দুটাকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এটাকে কি বলা হচ্ছে বলতো? সিস্টার ক্রোমাটিড। কি বলা হচ্ছে? সিস্টার ক্রোমাটিড। কি বলা হচ্ছে বলতো? সিস্টার ক্রোমাটিড। তাহলে এগুলো হচ্ছে সিস্টার ক্রোমাটিড দুইটা। আর এই দুইটার মধ্যে দেখো এই দুইটাকে বলছে নন সিস্টার ক্রোমাটিড। কি বললাম? নন সিস্টার ক্রোমাটিড। এখন নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যখন তোমার এই ধরনের কি হবে, তোমাদের ক্রোমোজোমগুলো একসাথে মিলিত হয়ে ক্রস আকৃতি সৃষ্টি করবে। ক্রস কিভাবে সৃষ্টি করবে ভাইয়া? একটু তোমাদেরকে দেখাই সামান্য। এই যে মনে করো আমাদের এখানে একটা ক্রোমোজোম, এখন এখানে একটা ক্রোমোজোম আসে, একটু একটু দাঁড়াও, সেটা আলাদা কালার দিয়ে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। মনে করো যেখানে একটা ক্রোমোজোম আছে, এখানে তোমাদের এক্স আকৃতি একটা কায়াজমা সৃষ্টি হবে। কি বললাম? কায়াজমা সৃষ্টি হবে, এক্স আকৃতি কায়াজমা। এক্স আকৃতি কি হবে বলতো? কায়াজমা। এক্স আকৃতি কায়াজমা সৃষ্টি হবে। তাহলে এই যে কায়াজমা সৃষ্টি হলো, এর মাধ্যমে তোমাদের ক্রসিং ওভার হবে। তার মানে এর জিনটা এখানে যাবে, এর জিনটা এখানে চলে আসবে, আর এর জিনটা কি হবে? এখানে চলে আসবে। তাহলে এই জিনটা কি হলো? তোমাদের ক্রসিং ওভার হলো। ক্রসিং ওভারের মাধ্যমে কি হবে? তোমাদের বৈচিত্র্যের সৃষ্টি হবে, তাই না? এই জিনিসটাই খুবই ইম্পর্টেন্ট হয়। এই জিনিসটা জানতে হবে যে ক্রসিং ওভার কোথায় হচ্ছে, এটাও জানতে হবে। এটা হচ্ছে প্যাকারিন দশা হচ্ছে। প্যাকারিন দশা কি হবে? ক্রোমোজোমগুলো আরো খাটো মোটা হবে, খুব ইম্পর্টেন্ট, এটা কিছু না। আমরা জানতে হবে কায়াজমা জানতে হবে, কায়াজমা জানতে হবে। আর জানতে হবে যে আমাদের বাইভ্যালেন্ট যে সৃষ্টি হয়েছিল সেখানে 4টা ক্রোমাটিড হবে। কয়টা হবে? 4টা। খুবই ইম্পর্টেন্ট ভাই, 4টা ক্রোমাটিড। দেখো আমি এখানে দেখাইছি ভাই, যে তোমাদের একটু আগে দেখালাম যে 4টা ক্রোমাটিড হচ্ছে। এখানে তোমাদের 1 2 3 4 4টা ক্রোমাটিড দেখাইছে, কোনটা সিস্টার কোনটা নন সিস্টার এটা কিন্তু দেখাই ফেলছি। তাহলে এখান থেকে আমরা আগে বুঝার মতো, না বুঝার মতো আর কিছুই নাই। একে বলা হচ্ছে টেট্রাড। টেট্রা মানে কি? 4। টেট্রা মানে হচ্ছে 4। তবে টেট্রাড বলা হচ্ছে 4টা ক্রোমাটিডকে একসাথে বলা হচ্ছে টেট্রাড। 4টা ক্রোমাটিডকে কি বলা হচ্ছে বলো তো? একসাথে তোমাদের টেট্রাড বলা হচ্ছে। এখন এই একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে বলা হচ্ছে সিস্টার, আর যদি ভিন্ন ভিন্ন জোড়া হয় তাদেরকে বলা হচ্ছে নন সিস্টার। এটা দেখা ফেলছি ভাইয়া। এখন এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স আকৃতির ক্রস সৃষ্টি হবে। কি বললাম? এক্স আকৃতি তোমাদের ক্রস সৃষ্টি হবে। এক্স আকৃতির ক্রস সৃষ্টি হওয়াকে বলা হচ্ছে তোমাদের কায়াজমা। কায়াজমা বলা হচ্ছে এক্স আকৃতি। এক্স আকৃতি দেখো এখানে এক্স বোঝা যাচ্ছে না? এটা বোঝা যাচ্ছে যে এখানে এক্স আকৃতির। তাহলে এক্স আকৃতির তোমাদের কায়াজমা সৃষ্টি হলো কোথায়? এই যে তোমাদের দুইটা নন সিস্টার ক্রোমাটিড। সিস্টার হলে কি হবে না কেন? কারণ সিস্টার দুটো হচ্ছে সেম সেম জিন আছে। কিন্তু যদি নন সিস্টার ধরি তাহলে একটা জিন হচ্ছে তোমার বাবা থেকে আসছে, একটা তোমার মা থেকে আসছে। তাহলে এখানে কি হবে বলতো? ক্রসিং ওভার হবে। তাহলে ক্রসিং ওভার থেকে হওয়ার পরে কি হবে? আমাদের কায়াজমা সৃষ্টি হওয়ার পরে আমাদের এখানে ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভার মানে কি? ক্রস সৃষ্টি হওয়ার মাধ্যমে তোমাদের জিনগুলো তোমার বিনিময় হবে, এর মাধ্যমে আমাদের নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে। আচ্ছা, এখন দেখো আমাদের যে ডিপ্লোডিন, মনে করো ডিপ্লোডিন হচ্ছে ডিস্টেন্স। কি বললাম? ডিপ্লোডিন হচ্ছে ডিস্টেন্স। মনে করো ডিস্টেন্স মানে কি? আমাদের এখানে লুপের সৃষ্টি হবে। এখন মনে হচ্ছে যে আমাদের এখানে একটা ক্রম কাজমা দেখাইছিলাম, যে এখানে আমাদের লুপের সৃষ্টি হয় মানে কি? যে এখানে মনে করো এই যে এর সাথে মনে করো এটা থাকবে, তো এখানে হচ্ছে লুপ সৃষ্টি হলো। এখানে অবশ্যই লুপটা বোঝা যাচ্ছে না কেন? কারণ হালকা একটু মিশাইতে হবে। এখানে মনে করো এখানে আমাদের আরেকটা ক্রোমোজোম আসে, তাহলে এখানে মনে করো লুপ সৃষ্টি হওয়া মানে কি? এখানে আমাদের বিকর্ষণ সৃষ্টি হবে। দুইটা হচ্ছে দুই দিকে চলে যেতে চাবে। তাহলে চলে গেলে কি হবে? এই জায়গাতে তোমাদের এখানে তোমাদের 90 ডিগ্রি হবে, এখানে 90 ডিগ্রি হবে। তাহলে এখানে কত ডিগ্রি পাবো? তো 90। তাহলে এখানে দুইটা কাজমা বলো না? এখানে তোমার দুইটা কাজমা আছে, তাহলে দুইটা কাজমা থাকলে তোমাদের 90 ডিগ্রি হবে। এখন যদি একটা কাজমা থাকে, তাহলে একটা কাজমা থাকলে তোমাদের কি হয় বলো তো? তোমার দূরে সরে গেলে
দূরে সরে গেলে এখানে তোমাদের 180 ডিগ্রি তৈরি হবে, মোটামুটি 180 ডিগ্রি তৈরি হবে। তাহলে 180 ডিগ্রি কখন পাবো? যখন তোমাদের একটা কাজমা থাকবে। যখন একটা কাজমা থাকবে তখন 180 ডিগ্রি পাবো, আর যখন তোমার দুইটা কাজমা থাকবে তখন তুমি 90 ডিগ্রি পাবা। একটি মাত্র কাজমা থাকলে 180 ডিগ্রি, আর যদি তোমার দুইটা কাজমা থাকে তাহলে তোমার এখানে কি হবে বলতো, 90 ডিগ্রি হবে। এখন কেন হচ্ছে এটা? কারণ লুপের সৃষ্টি হবে। কারণ এখানে কি দেখা যায় জানো, আমাদের ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারটা আছে এখানে খুবই দেখায় দেখো, সেন্ট্রোমিয়ারের মধ্যেই প্রথম বিভাজন আমাদের কি হয়, ডিস্টেন্স সৃষ্টি হয়। সেন্ট্রোমিয়ারের মধ্যে আমাদের কি হয়, টানাটানি লেগে যায়, মানে দুই দিকে বিকর্ষণ সৃষ্টি হয়। তাহলে বিকর্ষণ কোথায় শুরু হয়? বিকর্ষণ শুরু হচ্ছে সেন্ট্রোমিয়ারে। এখানে শুরু হওয়ার পরে লুপের সৃষ্টি হয়। লুপ মানে কি? লুপ মানে হচ্ছে গোল, এরকম লুপ না? তাহলে এখানে দেখো আমাদের লুপ কিন্তু দেখাইছি, এখানে এই জায়গাটা লুপ আছে একটা, এখানে অবশ্য লুপটা দেখা যাচ্ছে না, ইনকমপ্লিট লুপ এটা, বাট লুপ আছে। লুপ সৃষ্টি হচ্ছে কোথায় বলতো, রিপ্রোডিন দশাতে। ডিসচার্জ তৈরি হচ্ছে মানে কি, আমাদের হচ্ছে প্রান্তীয়করণ হচ্ছে, এর খুবই ইম্পর্টেন্ট প্রান্তীয়করণ মানে কি, টার্মিনালাইজেশন। তার মানে দুই প্রান্তে চলে যাবে, দুই প্রান্তে চলে যাবে, এই দুই প্রান্তে চলে যাওয়াকে বলা হচ্ছে প্রান্তীয়করণ। প্রান্তীয়করণ খুবই ইম্পর্টেন্ট, দুই প্রান্তে চলে যাবে। কোথায় হবে বলে? ডিপ্লোডিন দশায় হবে। এখন কথা হচ্ছে যে ডায়াকাইনেসিস মানে ডাই, ডায়াকাইনেসিস মানে হচ্ছে ডাই। ডাই মানে কি? ডাই মানে হচ্ছে মারা যাওয়া। ডাই মানে কি? ডাই মানে হচ্ছে মারা যাওয়া। মারা যাওয়া মানে কি বোঝাচ্ছে, যে আমাদের ডায়াকাইনেসিস মানে হচ্ছে যখন আমাদের এগুলো আলাদা হয়ে গেল তখন হচ্ছে আমাদের নিউক্লিওলাস আর নিউক্লিও এনভেলপ মারা যাবে, নিউক্লিওলাস আর নিউক্লিও এনভেলপ মারা যাবে, তার মানে ডাই হবে। ডাই হবে মানে কি, নিউক্লিওলাস এবং নিউক্লিও এনভেলপ মারা যাবে। মারা যাবে মানে কি, অবলুপ্তি ঘটবে, বিলুপ্ত হয়ে যাবে। কোন দশায় হবে বলতো? ডায়াকাইনেসিস মানে হচ্ছে ডাই, ডায়াকাইনেসিস মানে হচ্ছে ডাই মানে মারা যাবে। আর ডিপ্লোডিন মানে হচ্ছে ডিস্টেন্স, তার মানে কি, দূরে সরে যাবে, লুপের সৃষ্টি হবে, প্রান্তীয়করণ হবে। এই জিনিসগুলো জানলেই ইনাফ, এই জিনিসগুলো জানলেই ইনাফ। ঠিক আছে ভাইয়া, এই জিনিসগুলো জানলেই ইনাফ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া এটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি আমরা। এখন মেটাফেজ 1 মনে রাখতে হবে যে মেটাফেজ আমাদের যে মাইটোসিস ছিল, মাইটোসিসের যে আমাদের মেটাফেজ ছিল সেখানে কি বলতো, আমাদের মেটাফেজ 1-এ আমাদের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়েছিল, বাট এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না। ওখানে যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়েছিল ওখানে কি বলছি, ওখানে বলছিলাম যে অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয়, তাই না? ওখানে আমরা বলছিলাম যে অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয়, বাট এখানে অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হবে না, এখানে আমাদের সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না। কিন্তু কি হবে বলতো, ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হবে। লুপটা আগেও তৈরি হয়েছিল আমাদের ডিপ্লোডিন দশায়, বাট এখানে আমাদের জাস্ট এমনি বলছে লুপ সৃষ্টি হবে, তার মানে শেষ। এখান থেকে মোটামুটি আমাদের শেষ। এখন দেখো টেলোফেজ 1-এ কি বলছে, এখানে ওই সেম জিনিস, যে আমাদের টেইল মানে হচ্ছে কি, আমাদের দুইটা প্রান্তে চলে যাবে। মায়োসিস 1-এর শেষ পর্যায়ে হচ্ছে তোমাদের টেলোফেজ। এটা বেশি ইম্পর্টেন্ট না, অনেক প্রজাতিতে টেলোফেজ 1 ঘটেই না, মানে এটা আর কি ঘটে না আর কি। তাহলে ইন্টারকাইনেসিস হচ্ছে দুইটা মায়োসিসের মধ্যবর্তী পর্যায়ে। ইন্টারকাইনেসিস হচ্ছে দুইটা মায়োসিসের মধ্যবর্তী পর্যায়কে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। খুবই ইম্পর্টেন্ট ভাই, ইন্টারকাইনেসিস হচ্ছে দুইটা মাইটোসিসের মধ্যবর্তী পর্যায়, দুইটা মাইটোসিসের মধ্যবর্তী পর্যায়কে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস খুবই 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 ইম্পর্টেন্ট ভাই, এই শব্দটা, এই নামটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিএনএ এর প্রতিলোপ সৃষ্টি হয় না বলা আছে, যে এই যে দেখো ইন্টারকাইনেসিসে এখানে ডিএনএ এর প্রতিলোপ সৃষ্টি হয় না, এখানে ডিএনএ প্রতিলোপ সৃষ্টি হয় না, ডিএনএ প্রতিলোপ সৃষ্টি হওয়ার দরকার নাই। তার মানে আমরা জানি যে ইন্টার ফেজের মধ্যে কি হয়, আমাদের এস দশায় ডিএনএ এর অনুলিপন হয়, আমাদের ডিএনএ সিনথেসিস হয়, বাট এখানে অনুলিপন হয় না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে জানতে হবে যে এখানে সবগুলো মোটামুটি তোমার সিকিউর জন্য পড়বা, সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট ভাই পড়বা। বাট একটা জিনিস আমি তোমাকে বলে দিই এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, আমরা একটুকে পড়ছিলাম যে ক্রোমোজোমের সংখ্যা সমান রাখা। ক্রোমোজোমের সংখ্যা সমান রাখা কার দায়িত্ব বলো তো? ক্রোমোজোমের সংখ্যা সমান রাখা, আচ্ছা ক্রোমোজোমের সংখ্যা সমান রাখা কার দায়িত্ব বলো তো? আচ্ছা সমস্যা নেই ভাইয়া, আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আমাদের কিন্তু মোটামুটি আর সর্বোচ্চ হচ্ছে এই 10-20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই যে 10-20 মিনিট 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া যে আমাদের এখানে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে ক্রোমোজোম সংখ্যা সমান রাখা কার দায়িত্ব ছিল? ক্রোমোজোম সংখ্যা সমান রাখা আমাদের দায়িত্ব ছিল হচ্ছে যে তোমাদের কার ছিল বলতো, ওই যে তোমাদের মাইটোসিসের ছিল, তাহলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা হবে। এটা খুবই ইজি। ক্রসিং ওভারটা কোথায় হয় বলতো? এটা মনে রাখতে হবে কে আবিষ্কার করছে, থমাস হান্ট মর্গান। থমাস হান্ট মর্গান, তুমি একটা কথা ইম্পর্টেন্ট মনে রাখবা, যে আমাদের যে হাইড্রা ছিল, হাইড্রার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে টডিপোটেন্সি। টডিপোটেন্সি কে আবিষ্কার করছে? হান্ট মর্গান। তাহলে এই মর্গানই হচ্ছে সেই টডিপোটেন্সি আবিষ্কার করছে। তার মানে দেখো এটা কিন্তু তোমাদের এই যে কে আবিষ্কার করছে কিন্তু ক্রসিং ওভারের কথা বলছে, যেহেতু আরিউতে আসছিল, খুবই ইম্পর্টেন্ট। আর মনে রাখতে হবে যে থমাস হান্ট মর্গান হচ্ছে আমাদের ক্রোমোজোমের কি করছে, এই যে আমাদের ক্রসিং ওভারটা আছে এটা আবিষ্কার করছে। তাহলে এক জোড়া সমস্ত ক্রোমোজোমের মধ্যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, এটা অলরেডি পড়াই ফেলছি, এর মধ্যে যে আমাদের বিনিময় হবে এটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। আর কোথায় আবিষ্কার করছে? এটা ভুট্টা উদ্ভিদের মধ্যে আবিষ্কার করছে, ভুট্টা উদ্ভিদের মধ্যে আবিষ্কার করছে। ঠিক আছে, এন্ড মনে রাখতে হবে যে টডিপোটেন্সি খুব ইম্পর্টেন্ট হয়। টডিপোটেন্সি কে আবিষ্কার করছে আমাদের থমাস হান্ট মর্গান। হাইড্রার ক্ষেত্রে দেখছেন তাই না, হাইড্রা হচ্ছে কি ধরনের প্রাণী? অমর প্রাণী, তাই না? এখন দেখো ক্রসিং ওভার কেন ইম্পর্টেন্ট আমাদের? ক্রসিং ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জেনেটিক ম্যাপিং এর জন্য, ক্রোমোজোমের ম্যাপিং এর জন্য ক্রসিং ওভার খুব ইম্পর্টেন্ট। এন্ড জেনেটিক ম্যাপ, দেখো জেনেটিক ম্যাপ অথবা ম্যাপ, এটা মেডিকেলে আসছিল একবার।
ম্যাথের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া, ম্যাথের ক্ষেত্রে এটা আসছিল, জেনেটিক ম্যাপটা এটা খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল একবার আসছিল। আচ্ছা, মাইটোসিস তো মায়োসিসের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন মোটামুটি যেহেতু মিসিস পড়ায় ফেলছি, একটা দুটো প্রশ্ন করবো, জাস্ট সামান্য একটা দুটো প্রশ্ন করবো, যে তুমি আমাকে বলবা যে ভাইয়া, যে জাইগোটিন দশায় দুটো হোমোলোগাস ক্রোমোজোম একসাথে হলে তাকে কি বলে? দুটো হোমোলোগাস ক্রোমোজোম একসাথে হলে তাকে কি বলে, এটা একটা প্রশ্ন হবে। আর লাস্ট একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে ভাইয়া, আমাদের আমাদের দেহে কোন কোষগুলো বিভাজিত হয় না? কোন কোষগুলো বিভাজিত হয় না ভাইয়া? ঠিক আছে, তুমি আমাকে বলবা যে ভাইয়া কোন কোষগুলো বিভাজিত হয় না। তিনটা কোষের নাম পড়াইছে ভাইয়া, ওটা বলবা আমাকে। আর জাস্ট বলবা যে জাইগোটিন দশায় আমাদের সেলগুলো একসাথে হলো, এটা দুইটাকে কি বলা হচ্ছে? একটা নাম আছে অবশ্যই, তাই না? এই নামটার নাম কি? নামটা একটু আমাকে বলবা, ঠিক আছে? তোমরা একটু লিখে দিও আমাকে। আচ্ছা, জীব দেহ দেখো, আমাদের মাইটোসিস কোথায় হচ্ছে? দেহ কোষ, সোমাটিক সেল। কি বলছি? সোমাটিক সেল, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। সোমাটিক সেলের মধ্যে আমাদের হচ্ছে। আর মায়োসিস হচ্ছে তোমাদের জনন মাতৃকোষ, তাই না? আমাদের হচ্ছে জনন মাতৃকোষে আমাদের এটা হবে। এখানে 4টা কোষ তৈরি হবে, এখানে তোমাদের মাত্র 2টা কোষ তৈরি হবে। কেন 2টা কোষ হবে? কারণ এখানে তোমাদের কোনো পর্যায়মূলক দশা নাই, তার মানে কি মায়োসিস 1 2 আছে, তার মানে 4টা হবে। আর এখানে তো একটাই আছে, তার মানে এখান থেকে একটাই, মানে 2টাই হবে। আর মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, এখানে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। সব এগুলো জানো, এগুলো নতুন কিছু না। মায়োসিসে ইন্টারফেস যেটা আছে, এটা আমি বলি তোমাকে, এটা বেশি ইম্পর্টেন্ট না। কোনটা ইম্পর্টেন্ট তোমাকে বলে দেই, যে ক্রসিং ওভার এখানে ঘটে না, এখানে ক্রসিং ওভার ঘটে, খুবই ইম্পর্টেন্ট। এটা সিকের জন্য ইম্পর্টেন্ট, সিকের জন্য এটা 100%। সিকের জন্য এটা পড়ে ফেলো, আজকে পড়ে ফেলো সিকের জন্য। আর সিনাপসিস কোথায় ঘটবে? সিনাপসিস ঘটাবো বাইফিলেন্ট। একটু এই যে প্রশ্নটা করলাম না, বাইফিলেন্ট কথাটা আছে, তো এই কথাটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে বাইফিলেন্ট, এটা হচ্ছে আমাদের বাইফিলেন্ট, ঠিক আছে? আচ্ছা, সিস্টার ক্রোমাটিড না আসলে, এটা তোমাদের বাইফিলেন্ট হবে, ঠিক আছে? একটু যেটা প্রশ্ন করলাম, যে আমাদের জাইগোটিন দশায় তোমাদের হোমোলোগাস ক্রোমোজোমগুলো যে একসাথে আসলো, এটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট, বাই মানে কি? বাই মানে হচ্ছে 2, বাই মানে হচ্ছে 2, তাহলে 2টা হোমোলোগাস ক্রোমোজোম একসাথে আসলে কি হবে? তাহলে বাইভ্যালেন্ট বলা হচ্ছে। আচ্ছা, ক্রসিং ওভারের ক্ষেত্রে আমরা জানি, এটা মোটামুটি পারি। আচ্ছা, এখন এইটুকু আমাদের মোটামুটি কিন্তু ক্লাস শেষ বলা যায়, কারণ এই যে কয়েকটা জাস্ট বাকি আছে, পর্যায়মূলক দশা হচ্ছে দীর্ঘস্থায়ী, ইন্টারফেস, এগুলো একটু জাস্ট পড়ে নিবার, ঠিক আছে? ডিএনএ অ্যাপ্লিকেশন কোথায় বলো তো? ইন্টারফেস দশা হয়, কারণ এখানে ডিএনএ অ্যাপ্লিকেশন প্রোফেস দশায়, খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা দেখায় রাখো, এটা 100%। এইটা ভাই কোনোভাবে মিস দিও না, যে আমাদের ডিএনএ রেপ্লিকেশন অথবা ডিএনএ যে আমাদের রেপ্লিকেশন হচ্ছে, বর্ণলিপন হচ্ছে, তারা কোথায় হচ্ছে বলতো? আমাদের ইন্টারফেস দশা হচ্ছে, মাইটোসিসের ক্ষেত্রে। বাট আমাদের যখন মিওসিস হবে, তখন আমাদের রেপ্লিকেশন হবে কোথায় বলতো? প্রোফেস দশা হবে। কোথায় হবে বলতো? প্রোফেস দশায় হবে, প্রোফেস দশায় হবে। আচ্ছা, গুড। তোমাদের আরবিসি নার্ভ সেল, ঠিক আছে, গুড, সমস্যা নেই, গুড। যাক, ভালো পারছো। এখন কথা হচ্ছে যে প্রোফেস দশায় আমাদের এগুলো কি হবে? প্রোফেস দশায় আমাদের ডিএনএ রেপ্লিকেশন হবে, এস দশায় হবে না। ইন্টারফেসের এস দশায় আমাদের রেপ্লিকেশন হচ্ছিল, বাট মিওসিসের ক্ষেত্রে এস দশা হবে না, হবে না, হবে না। কোথায় হবে ভাইয়া? প্রোফেস দশা হবে, প্রোফেস দশায়, প্রোফেসের একে হবে, প্রোফেস একের আগেই হবে, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের একবার বিভাজন হবে, একবার, খুব ইম্পর্টেন্ট ভাইয়া। আর এখানে হচ্ছে তোমাদের 2বার, নিউক্লিয়াস হচ্ছে 2বার আর ক্রোমোজোম হচ্ছে একবার। ক্রোমোজোম যেহেতু একবার হচ্ছে, তাহলে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট। আর মাইটোসিস হতে পারে তোমাদের হ্যাপ্লয়েড কোষে, ডিপ্লয়েড কোষে হতে পারে, পলিপ্লয়েড কোষে হতে পারে, বাট সবসময় মনে রাখতে হবে, আমাদের যেই মিওসিস আছে, সে কখনো হ্যাপ্লয়েড কোষে হবে না, সে কখনোই হ্যাপ্লয়েড কোষে হবে না। সে কোথায় হবে বলতো? সে অলওয়েজ 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 ডিপ্লয়েড কোষে হবে। কি হবে বলতো? অলওয়েজ ডিপ্লয়েড কোষে হবে। আচ্ছা, মোটামুটি এটা পারো, আই গেস, এখান থেকে কিছু আর নাই। এই লাস্ট একটা কথা, যে আমাদের ক্রোমোজোমে যে পেঁয়াজ আছে, পেঁয়াজের মধ্যে ক্রোমোজোম কটা বলতো? 16টি অথবা 8 জোড়া, 16টি অথবা 8 জোড়া। ঠিক, 16টি হচ্ছে, 8 জোড়া হচ্ছে আমাদের পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা। পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আমাদের 16টি অথবা 8 জোড়া। আচ্ছা আচ্ছা, সবাইকে আজকে থ্যাংক ইউ, কারণ আমাদের মোটামুটি বলা যায়, মানে মোটামুটি তো না, আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? আজকে আমাদের ক্লাস শেষ। তাহলে তোমরা যারা এখন ধৈর্য ধরে ছিলা, পুরো ক্লাসটা ছিল, তাদেরকে সবাইকে থ্যাংক ইউ। আজকের জন্য মোটামুটি এইটুকুই। তোমরা যারা উত্তর দিচ্ছ আজকে ক্লাসে বা মনোযোগ ছিলা, তারা সবাইকে থ্যাংক ইউ আজকের জন্য। আর ইনশাল্লাহ আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের সমন্বয় নিয়ন্ত্রণ ক্লাস আমরা নিব, আমি নিচ্ছি আর কি। সমন্বয় আমরা 2টা ক্লাসে নিব আর কি, ফার্স্ট পার্টে নিব, সেকেন্ড পার্টে নিব। তো 8 নম্বর চ্যাপ্টারটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট, সেখান থেকে সিকিউ আসলে আসে, এমসিকিউ প্রচুর আসে। আর মেডিকেলের জন্য আমাদের 8 নম্বর চ্যাপ্টারটা খুবই 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 ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যে তোমাদের পরীক্ষা যতই থাকুক না কেন, তোমরা হচ্ছে মোটামুটি এই পরের ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করার ট্রাই করিও। কারণ হচ্ছে কি, তোমরা এখন বোর্ডের জন্য অনেকে টিউশন নিচ্ছ, অনেকে বোর্ডের প্রিপারেশন শেষ, বাট এই জায়গাটাতে যারা এখন তো এডমিশন তোমাদের মেইন টার্গেট, বোর্ড তো আসেই, বাট বোর্ড তো মেইন তোমাদের টার্গেট না, তোমাদের এডমিশন বেশি টার্গেট। তাহলে এডমিশনে ভালো করার জন্য তোমাকে এই ক্লাসগুলোতে অবশ্যই ভাবে মনোযোগ দিতে হবে, ঠিক আছে? তোমরা যদি কোর্সটা কিনছো, তোমরা এই জিনিসটা একটু মেনটেন করে রাখলেই মোটামুটি তোমরা ইনশাল্লাহ ডিএমসি হোক বা তোমরা অন্য যে কোনো মেডিকেলে চান্স পেতে পারবা, সমস্যা নেই। আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে, পরিশ্রম রাখো, আর যদি তুমি বিশ্বাস রাখো, তাহলে অবশ্যই সম্ভব, ঠিক আছে? তাহলে আজকের জন্য এইটুকুই থাকবে, হ্যাঁ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাহলে তোমাদের জন্য আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ তাহলে।